আমরা যখনই জ্যোতিষশাস্ত্রে আসি তখনই আমরা ভাবি যে শনি মঙ্গল রাহুকেতু আমার ক্ষতি করছে। এই যে অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত এই যে ২৭টা নক্ষত্র, এই টোটাল নক্ষত্রের মালিককে তিথি নক্ষত্র বার যোগ ও করণ আমাকে ৫টা অঙ্গ, পঞ্চাঙ্গ মানে ৫খানা অঙ্গ। আজকে বাড়ির বাচ্চা যদি প্রতিপদে জন্ম হয়, সে বাবাকেও রুল করবে, সে মাকেও রুল করবে। লাইফের ডিসিশনগুলো পঞ্চমী তিথির লোকেরা বাথরুমে নেয়। নাম্বার 7 আনপ্রেডিক্টেবল একটা নাম্বার। আজকে তো একটা প্রশ্ন আসবে যে নবমী তিথির লোকেরা জীবনে কেন সফল? তার কারণ একাদশী তিথিতে যদি তোমার জন্ম হয়, তার মানে তোমার ম্যারেজ নিয়ে কিছু ইস্যু থাকবে। খুব বড় ডন এরা কৃষ্ণপক্ষের চতুর্দশীতে জন্ম, ক্রাইম করে বেড়ায়। অন্যের ঊর্জা সেই খাবারের মধ্যে দিয়ে নিজের শরীরের ভেতরে নেব না। তার মানে সবার আগে তিথিকে এনার্জাইজ করার এটা একটা সব থেকে ভালো একটা ট্রিপস। অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ এসছেন, অষ্টম গর্ভে মহাত্মা গান্ধী এসছেন। আমার মধ্যে কি কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিকে সবার আগে আমাকে জানা উচিত, তারপর তাকে লালন পালন করা উচিত, দেন আমার জীবনে সেটাকে কায়েম করা উচিত। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে আবারও রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর সম্রাট চক্রবর্তী। সম্রাটদা থাকা মানেই নতুন কিছু জানা। এর আগে আমরা আলোচনা করেছিলাম পঞ্চাঙ্গের একটা বিশেষ অংশ করণ নিয়ে, আজ আলোচনা করেছি তিথি নিয়ে। তিথি যে কতটা গুরুত্বপূর্ণ তা আজকের আলোচনা শুনলেই আপনারা জানতে পারবেন। দাদা, সঙ্গে সঙ্গীতায় তোমাকে স্বাগত। কেমন আছো বলো? আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো বলো, এবং আমাদের আগের পডকাস্ট কেমন লাগলো তোমাদের? প্রথমেই বলে নি যে ভালো আছি। তোমার পডকাস্টটা এতটাই ভালো ছিল, এত কিছু জানতে পেরেছি। আর সেই পডকাস্টের পরই তো আজকের পডকাস্ট, কেননা আমরা পঞ্চাঙ্গ নিয়ে কথা বলেছিলাম গত এপিসোডে, করণ নিয়ে কথা বলেছিলাম বিশেষ করে। তাহলে আজকে পঞ্চাঙ্গের কোন পার্ট নিয়ে কথা বলবো? আচ্ছা, তার মানে ওইটাই আমরা কন্টিনিউ করব। একদম। বেশ, তাহলে আজকে আমরা তিথি নিয়ে আমরা যেতে পারি। তার কারণ তিথিটা আমরা পঞ্চাঙ্গতে তিথিকে আমরা অনেক সময় অবহেলা করে ফেলি। অ্যাকচুয়ালি তিথি মানে হচ্ছে আমাদের শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষের কোনো একটা তিথিতে জন্ম হয়। সে প্রতিপদ হতে পারে, দ্বিতীয়া হতে পারে, তৃতীয়া হতে পারে। এরকম করতে 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 15টা দিন, তার মানে আমরা পূর্ণিমায় গিয়ে পৌঁছবো শুক্লপক্ষ হলে। আর যদি কৃষ্ণপক্ষ হয় তাহলে আমরা অমাবস্যায় গিয়ে পৌঁছবো। তিথি মানে দেখো, আমরা একটা মানুষ, আমরা জন্মগ্রহণের পর থেকে নিয়ে আমরা জীবনের কত উচ্চতায় আমরা উঠবো, তার মানে আমরা জীবনে কতটা সফলতার জায়গায় পৌঁছবো। আজকে আমিও জন্মগ্রহণ করেছি, তুমিও জন্মগ্রহণ করেছো। আস্তে আস্তে আমি ঠাকুরের আশীর্বাদে বা ঈশ্বরের আশীর্বাদে আমাদের একটা প্রচার হয়েছে, তোমার একটা প্রচার হয়েছে। কিন্তু বহু মানুষ আছে যারা লাইম লাইটে আসতে পারে না, চেষ্টা কিন্তু করেন প্রচণ্ড পরিমাণে। কিন্তু তারা অনেক সময় আমাদের কাছে এসেও বলে যে দাদা, আমি অভিনয়ের সাথে যুক্ত, আমি থিয়েটার করছি, বা আমি বাচিক শিল্পী, বা আমি স্পোর্টসের সাথে যুক্ত রয়েছি, কিন্তু আমার সেভাবে কোনো রকম আমার ফ্লারিশমেন্ট হচ্ছে না। অর্থাৎ জনসমুদ্রে আমি ভাসছি না, বা আমাকে অ্যাকসেপ্ট করছে না। কারণ কি? তার মানে কোথাও না কোথাও দেখতে হবে আমার তিথি আমার নেগেটিভ জোনে পৌঁছে গেছে। এবার দেখো, তিথি যদি আমাকে আলোচনা করতে হয় তাহলে সে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশের কোন তত্ত্বে পড়ছে? তিথি আমাদের জলতত্ত্বের আন্ডারে পড়ছে। তিথির পুরো টোটাল তিথিকে মানে আমাদের যে এই যে 15-15-30টা যে তিথি আমরা পাই, এই তিথির মালিককে, মানে ইন্ডিভিজুয়াল কোন প্ল্যানেটটা আমাদের তিথিকে দেখে, তার নাম কি? তার নাম ভিনাস, শুক্র। শুক্র আমাদের এই তিথিকে দেখছে। দেখো, সবার আগে তো আমরা পঞ্চাঙ্গ নিয়ে যখন আমরা আলোচনা করি, এবং আমার মনে হয় তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত যে তুমি এতটা সাহস করেছো। কারণ বাংলার বুকে পঞ্চাঙ্গ নিয়ে আলোচনা করার মতো ক্ষমতা বা এই সাহস এখনো কেউ দেখায়নি। এর জন্য আমার তরফ থেকে তোমাকে অনেক ধন্যবাদ, বা তোমার পুরো টিমকে ধন্যবাদ। আর তোমাকে ধন্যবাদ যে তুমি এত সুন্দর করে সবটা বুঝিয়ে বলছো আমাদের। আমি চেষ্টা করি, তার কারণ দেখো, আমরা যখনই জ্যোতিষশাস্ত্রে আসি তখনই আমরা ভাবি যে শনি মঙ্গল রাহুকেতু আমার ক্ষতি করছে। কিন্তু এর পেছনে যে অনেক বড় একটা ক্ষেত্র জড়িয়ে রয়েছে, পঞ্চাঙ্গকে আমরা হয়তো বাঙালিরা বা আমাদের ইস্টার্ন যে কালচার, আমরা যদি পূর্ব ভারতের দিকে আমরা যদি নজর দিই তাহলে আমরা দেখব এইখানে আমরা না ওই তিথি নক্ষত্র একে আমরা অত বেশি পাত্তা দিই না, গুরুত্ব দিই না। কিন্তু তুমি যদি একটু বেনারসে যাও বা তুমি একটু নর্থ ইন্ডিয়ান ঘরানা তুমি যদি তুমি দেখবে ওদের সমস্ত কিছু পঞ্চাঙ্গ মতে হচ্ছে। এবং তুমি যদি মহাকাল যাও, উজ্জয়ন যাও, তুমি যদি বেনারস যাও, তাদের যে ধারা, তারা বাবাকে কখন স্নান করাবে, কখন বাবার মাথায় জল দেবে, কখন বাবার রাজবেশ হবে, এগুলো সব পঞ্চাঙ্গ মতে মতে হয়। কেন? পঞ্চমহাভূত তত্ত্ব নিয়ে আমরা কথা বলি। বাট আমাদের এখানের কালচারটা হয়েছে, আমরা ভেবে নিয়েছি যে আমাদের জীবনে খারাপ হচ্ছে মানে কোনো একটা প্ল্যানেট আমার পিছনে পড়ে গেছে, সেই প্ল্যানেটটা আমার ক্ষতি করছে। কিন্তু দেখো, মজার বিষয় হচ্ছে যে আমরা প্ল্যানেট তো নিয়ে আলোচনা করবোই ঠিকই, নিশ্চয়ই।
প্ল্যানেটটা হচ্ছে লাস্ট একটা ক্ষেত্র আমাদের পঞ্চাঙ্গর মধ্যে। আমরা আগের যে প্রোগ্রামে আমি বলেছিলাম যে পঞ্চাঙ্গ মানে হচ্ছে তিথি, নক্ষত্র, বার, যোগ আর করণ। এবার তিথিকে কে দেখছে? তিথিকে দেখছে শুক্র। তার মানে শুক্র পুরোটা এই 30টা তিথিকে শুক্র ডমিনেট করে যাচ্ছে। কোন তত্ত্বের আন্ডারে পড়ে গেল? কোন তত্ত্ব? সেটা হচ্ছে গিয়ে আমার জলতত্ত্বে। এবং তিথি কি দেখে? তিথি দেখে হচ্ছে রিলেশনশিপ। তুমি জীবনে তো বড় হবে, আমরা জীবনে তো কর্ম করব। আজকে তুমি একটা কর্ম করছো, আমি একটা কর্ম করছি। আমার অ্যাকসেপ্টেন্স তখনই হবে যখন আমার মানুষের সাথে সম্পর্কের জায়গাটা অনেক ভালো, তখনই আমি মানুষের কাছে পৌঁছবো। আজকে অভিনয় তো অনেকেই করেন, কিন্তু ব্যাপার হচ্ছে অভিনয়টা সে মানে নেক্সট টু দ্য লেভেল করছে, আরও দারুণ করছে, কিন্তু তাও তাতে সাড়া নেই। কেন সাড়া নেই? তার কারণ তার রিলেশনশিপের জায়গাটা ভালো না। তার মানে জনর কাছে তার অ্যাকসেপ্টেন্স কমে যাচ্ছে, তার কারণ তার শুক্রের জায়গাটা খারাপ। এবার কেন আমাদের পঞ্চাঙ্গ? আমাদের যখন আমরা তিথি বললাম, তিথিকে দেখলো শুক্র। এবার আমি কি বললাম? বার। বার মানে আমরা তো দিনে জন্মগ্রহণ করি, আমরা সোমবার জন্মগ্রহণ করতে পারি, রবিবার জন্মগ্রহণ করতে পারি, মঙ্গল, মানে 7 দিনের কোনো একটা বারে আমাদের জন্মগ্রহণ হয়। এই বারকে কে দেখে? বারের মালিককে। বারের মালিক কিন্তু অগ্নি। তাহলে তার প্ল্যানেটকে, তাহলে বারকেও ডমিনেট করছে কোনো একটা প্ল্যানেট। সেই প্ল্যানেটটা হলো মার্স, মঙ্গল। তাহলে আমরা কি পেলাম? আমরা তিথি পেলাম, আমরা বার পেলাম। নক্ষত্র, আমাদের কটা নক্ষত্র আছে? আমাদের 27টা নক্ষত্র আছে। এবার আমরা যখন দেখছি অশ্বিনী নক্ষত্র, তার মানে কেতু। যখন ভরণী দেখছি তখন আমরা দেখছি শুক্র। যখন আমরা কৃত্তিকা দেখছি তখন আমি দেখছি রবি। কিন্তু এই যে অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত এই যে 27টা নক্ষত্র, এই টোটাল নক্ষত্রের মালিককে, এই নক্ষত্রকে ডমিনেট কে করে? সে হলেন কে? সে হলেন শনিদেব। তার মানে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে নক্ষত্র যাই হোক না কেন, টোটাল নক্ষত্রকে ডমিনেট করছে বা রুল করে যাচ্ছে স্যাটার্ন। তার মানে এটা পুরো স্যাটার্নিয়ান এনার্জি। এবার আমরা যোগে আসব। যোগটা কি? যোগ মানে হচ্ছে আমি কোন লেভেলে পৌঁছবো। আমাকে তো জনতা অ্যাকসেপ্ট করলো, এবার সেখান থেকে আমি কতটা উপরে উঠব, সেটা আমার যোগ দেখবে। এবার যোগ কে দেখে? যোগ মানে হচ্ছে আকাশ তত্ত্ব। এই যোগের মালিককে? যোগের মালিক বৃহস্পতি। এবার আমি যে ওপরে উঠবো তার জন্য আমাকে কর্ম করতে হবে। তাহলে সে কর্মকে কে দেখবে? তাহলে কর্মকে দেখবে করণ। তার মানে করণ মানে হচ্ছে তোমার স্টেবিলিটি। এবার এই করণের মালিককে, তার মানে করণের মালিক হয়ে গেলেন কে? আবার বুধ, মার্কারি। তার মানে আমরা তিথি, নক্ষত্র, যোগ, করণ আর বার, এই 5টা আমরা জিনিস পেয়ে গেলাম। এই হলো পঞ্চাঙ্গ। এই পঞ্চাঙ্গের মধ্যে 5টা প্ল্যানেটকে আমরা পাচ্ছি। কাকে কাকে? মঙ্গলকে পেয়ে গেলাম, আমরা শনিকে পেয়ে গেলাম, আমরা বৃহস্পতিকে পেয়ে গেলাম, আমরা পেলাম হচ্ছে বুধকে পেয়ে গেলাম, আর একটা কালকে পেলাম আমরা বৃহস্পতিকে পেয়ে গেলাম। তার মানে আমরা এই 5টা আমরা প্ল্যানেটকে আমরা পেয়ে গেলাম। এবার মজার বিষয় যে আমাদেরকে অনেক সময় ক্যালকুলেট করতে হয় যে আমি ধরে নিলাম আমার মঙ্গলবারে জন্ম, আমি একটু তিথি থেকে একটু বেরোচ্ছি, আমার মনে হলো আমার মঙ্গলবার জন্ম, বা আমার বুধবার জন্ম, বা আবার সোমবার জন্ম। আমার বার ভালো কি ভালো না সেটা কে দেখবে? সেটা দেখবে হচ্ছে মঙ্গল। এবার এই মঙ্গল আমাদের জন্মছকে কেমন রয়েছে, তার মানে আমার বারে যে জন্মগ্রহণ করলাম সেই বার আমার জন্য সাপোর্টিভ কি না তা আমার মঙ্গল দেখবে। এবং সেই মঙ্গল কোথায় আমার জন্মছকে অবস্থিত সেটা দেখে নিতে হবে। আমি ধরে নিলাম কারো মঙ্গলবারে জন্ম, তার মানে খুব একটা দারুণ একটা জায়গা, অগ্নিতত্ত্ব, একটা তমস একটা জায়গায় জন্ম, তার মানে তার প্রচণ্ড হাই এনার্জি। কিন্তু হাই এনার্জি দিয়ে সে কাজ করে, সব করে, কিন্তু তার দিনের শেষে তার কোনো ব্যর্থতা তাকে বারবার তাকে হয়তো আঘাত করে। কেন? তার কারণ দেখা যাচ্ছে জন্মছক খুলে দেখা গেল মঙ্গল তার কর্কট রাশিতে অবস্থান করছে। তার মানে কর্কট রাশিতে কি হয়? কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয়ে যায়। উচ্চস্থ কোথায় হয়? মকর রাশিতে। এই একই মঙ্গলবারে জন্ম, আবার তার মঙ্গল হয়তো মকর রাশিতে বসে রয়েছে, এই দুজনের কিন্তু জীবনযাপনের মাত্রা কিন্তু আলাদা হবে, একদম পাল্টে যাবে, একদম পাল্টে যাবে। তার মানে আমার মঙ্গলবার জন্ম হয়েও আমি কিন্তু জীবনে বড় হতে পারলাম না। কেন না? আমার যে বারের যে মালিক, অর্থাৎ বারকে যে রুল করছে, তার যে মালিক সে কিন্তু জলে বসে রইল, তার মানে তার এনার্জি লেস হয়ে গেল। আজকে যখন আমাদের কাছে বাচ্চারা আসে, একটা মা বাবা তার বাচ্চাকে নিয়ে আসে যে দাদা আমার ছেলের কতটা ভালো যেতে পারে জীবন, আমার ছেলে ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে, তাহলে ও কত বড় ডাক্তার হবে। এবার সেই বড় ডাক্তার যদি হতে হয়, তার মানে আমাকে তো দেখে নিতে হবে সে কোন বারে জন্মালো, তখন সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। তারপর তার কোন তিথিতে জন্ম, তারপর তার কোন যোগে জন্ম, তারপর তার কি করণে জন্ম হচ্ছে। তার মানে তিথি, নক্ষত্র, বার, যোগ ও করণ, আমাকে 5টা অঙ্গ, পঞ্চাঙ্গ মানে 5খানা অঙ্গ। তো এই পঞ্চ অঙ্গকে আমার যদি জন্মছকে এই পঞ্চ অঙ্গ যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আমার একটা গন্ডগোলের একটা সিচুয়েশন তৈরি হবে। এবার আমরা অনেক সময় ভাবি যে
তিথির আর গুরুত্ব কী? তার কারণ তিথির মধ্যে একজন দেবতা লুকিয়ে রয়েছে। তার মানে সেই দেবতার যে এনার্জি, সেটা তোমার শরীরের মধ্যে কতটা পরিমাণে রয়েছে। আজকে যদি ধরে নেওয়া যাক, তুমি হয়তো বললে যে সম্রাট দা আমার প্রতিপদে জন্ম, তেমন আমি বলবো তার মানে তোমার প্রতিপদের যে মালিক সে হলেন অগ্নিদেব। তুমি আমাকে বললে সম্রাট দা কারো যদি দ্বিতীয়ায় জন্ম হয়, তার মানে দ্বিতীয়ায় যদি কারো জন্ম হয় তিথিতে, তার মানে তার মালিক হয়ে গেল কে? দ্বিতীয়ার মালিককে অশ্বিনী কুমার দয়। তার মানে ডুয়াল, অশ্বিনী কুমার দয় যখনই আমরা বলছি দ্বিতীয় আসছে, দ্বিতীয় আসছে, দুরকম, তার মানে এখানে অশ্বিনী কুমার দয় আসছে। এবার যখনই তুমি তৃতীয়া দেখবে, তৃতীয়া মানে হচ্ছে শিব আর গৌরী, তাহলে সেখানে তার যে দেবতা শিব আর গৌরীর যে একটা পেরিফেরি, সেখানে আমাকে সেখানে ম্যাচ করাতে হবে। চতুর্থীর মালিককে? চতুর্থীর মালিক গণেশ। পঞ্চমীর মালিককে? পঞ্চমীর মালিক হলেন নাগ। ষষ্ঠীর মালিককে? ষষ্ঠীর মালিক হলেন কার্তিক। সপ্তমী যখন তুমি আসবে, তাহলে সপ্তমীর একটা মালিক থাকবে, অষ্টমীর একটা মালিক থাকবে। আমি যদি অনেকে আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি নবমীতে জন্ম, তাহলে নবমীতে কী হবে? তাহলে নবমীতে নবদুর্গা, একটা দুর্গা নয়, নবমীর কিন্তু নবদুর্গা। এবং আমাদের এই তিথিগুলোর মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট তিথি হয়ে গেল হচ্ছে দশমী। কেন? তার কারণ দশমী তিথিতে যাদের জন্ম হয়, আমি দেখেছি বা আমাদের প্র্যাকটিস লাইফেও দেখেছি, বা এদের লাইফের আপস অ্যান্ড ডাউনসটা প্রচুর। তার কারণ হচ্ছে এর যে মালিক, এর মালিক হলেন দিকপাল। দিকপাল কারা? তার মানে তোমার মাথার উপরে একজন আছে, মাথার নিচে একজন আছে। তার মানে তোমার মাথার উপরে ব্রহ্মা বসে আছেন, মাথার নিচে গিয়ে অনন্ত নাগ বসে রয়েছে। তার মানে নাগ পাতাল লোক। তো আজকে যদি তুমি ধরে নাও নর্থ ইস্ট, তার মানে নর্থ ইস্টকে আমি বলবো ঈশান, সেখানে ঈশান দেবতা বসে রয়েছে। এবং প্রত্যেকটা জায়গার একটা কিন্তু মানে আছে। আমি যদি বলি সাউথ ইস্টকে আমরা অগ্নির সাথে কানেক্ট করি, তাহলে সাউথ ইস্ট মানে হচ্ছে আমার ডিভোশনের জায়গা। তার মানে ভাবো, এই যে দশমী তিথিতে যাদের জন্ম হচ্ছে, তার মানে প্রত্যেকটা জায়গার একটা করে পার্ট আছে। আজকে তুমি ইস্ট ধরো, তাহলে ইস্টের মালিককে? ইস্টের মালিক হলেন ইন্দ্রদেব। তার মানে ইস্টের সাথে জলের একটা কানেকশন আছে, কারণ দেবের সাথে একটা জলের কানেকশন আছে। আবার পশ্চিমকে তুমি যদি ধরো, পশ্চিমও কিন্তু হচ্ছে বরুণ দেব। এবার পশ্চিম শুধু বরুণ বললে হবে না, পশ্চিম আমাদের কি করে? পশ্চিম আমাদের নলেজের জায়গা। তার মানে দেখো, জলের মধ্যেই তো নলেজ থাকে, তার কারণ জলের গভীরতা, তাই না? সমুদ্রে যদি তুমি যাও, সমুদ্রের গভীরতা, আজ অবধি সমুদ্রের গভীরতা কেউ মাপতে পারেনি, এবং যেও মাপতে গিয়েছিল সেই সাবমেরিনটা চুরমার হয়ে গেছে, আমরা কিছুদিন আগেই যে খবরটা পেয়েছি। তার মানে জলের গভীরতা মাপা এত সহজ নয়। তার মানে অনেক নলেজ সেখানে লুকিয়ে রয়েছে, এবং আমরা বলি কি রত্ন সম্ভার সমুদ্রের তলায়। তার মানে এই যে দশমী তিথিতে যার জন্ম, তার মানে ভাবো তার লাইফটা কত ট্যাক্টফুলি তাকে লাইফটা বাঁচতে হবে। আমরা বলি না, বাস্তু নিয়ে অনেক সময় আলোচনা করি। তার মানে দশমী তিথিতে যারা জন্মগ্রহণ করবেন, বাস্তুর ম্যাক্সিমাম পার্টের নেগেটিভ এবং পজিটিভ সে কোন দিক থেকে আর্ন করছে সেটা দেখে নিতে হবে। সে যদি বাস্তুর 10 দিক থেকে নেগেটিভ পায়, তাহলে কিন্তু তার লাইফ, তার কেরিয়ার, তার সফলতা সমস্ত কিছু আস্তে আস্তে গেল। আবার তার বাস্তুর যদি 10 দিকের মধ্যে সে যদি 6টা দিক বা 7টা দিক থেকে ভালো এনার্জি পাচ্ছে, তার মানে সেখান থেকে সে কিন্তু অনেক ভালো জায়গা পেয়ে গেল। মানে 10 দিকের হয় পজিটিভ নয় নেগেটিভ, মিলিয়ে তার লাইফটা, একটা নির্দিষ্ট কিছু নেই। না, আমি এমনও লোক দেখেছি খুব কৃপণ, দশমী তিথিতে জন্ম। কেন? সাউথ ওয়েস্ট খারাপ। কারণ সাউথ ওয়েস্ট কি নৃত্যের জায়গা। তাই নৃত্যের মানে হচ্ছে সেই জায়গাটা মিজারি মানে কৃপণতা। তার মানে আমি সেখানে ছল কপট করব, মিজারেবল একটা পার্সন হয়ে যাব, আমার মনে এক মুখে এক। তার মানে এই যে জায়গাটা, এই জায়গাটা ধরতে হবে। তার মানে দশমী তিথির যদি একটা লোক কৃপণ হয়, তার মানে বুঝতে হবে তার সাউথ ওয়েস্ট খারাপ হয়ে গেছে। তো ওই পার্ট তাকে ঠিক করতে হবে। তো এইভাবে আমাদের দশমী তিথি অনেক একটা ভীষণ একটা সাবজেক্ট। দশমী তিথিটাই একটা সাবজেক্ট, যে আমি যদি দশমী তিথি নিয়েই তোমাকে আজকে যদি বলতে হয়, তাহলে গোটা একটা পডকাস্ট বেরিয়ে যাবে। তো এরকম করে আজকে আমাদের একাদশী হয়, আমাদের দ্বাদশী হয়, আমাদের ত্রয়োদশী হয়, তারপরে আমাদের চতুর্দশী হয়। চতুর্দশী তো জানোই সবাই যে রুদ্রদেব তার মালিক। কারণ চতুর্দশীতে আমরা কি করি? শিব চতুর্দশী বলি। তার মানে শিবের রুদ্র রূপ সেখানে কানেক্টেড। আজকে এই করে করে কারো হয়তো পূর্ণিমায় জন্ম হবে, তাহলে পূর্ণিমার মালিককে? পূর্ণিমার মালিক হলেন সোমদেব। এবার কেন সোমদেব? তার কারণ সেখানে পূর্ণ চন্দ্র। সোমকে আমরা সোমনাথ বা আমরা শিবকেই জানি। কেন সেখানে শিব, সেখানে পূর্ণিমার কেন কারক হয়ে গেলেন? তার কারণ শিবের মাথায় চাঁদ থাকে, তাই তো? তাহলে তিনি চাঁদের যে পূর্ণ আকার, তার যে দায়িত্ব কার উপর? শিবের মাথার উপর রয়েছে। এই জন্য তার লর্ড হয়ে গেলেন সোমদেব। আজকে যদি তোমার অমাবস্যা হয়, তাহলে তোমার কি হবে? কে হবে তার দেবতা? পিতৃ হবে তার দেবতা। এবার আমাদের জীবনে আমরা কতটা খারাপ থাকবো আর কতটা ভালো থাকবো, তা ডিপেন্ড করবে আমার তিথির এনার্জির উপর। তিথির মালিককে? শুক্র। আমি ধরে নিলাম। এবার হ্যাঁ, এখানে আরেকটা মজা বলতে হবে। তো সেখানে হচ্ছে যে
সূর্যের থেকে আজকে চন্দ্রের যে যে দূরত্ব সেটা যদি 12 ডিগ্রিতে পৌঁছায়, তখন আমাদের কি হবে, সেটা একটা তিথি তৈরি হয়। একটা তিথি হয়। সূর্যের থেকে চন্দ্রের যখন দূরত্ব 6 ডিগ্রি তফাতে হয়, তারপর তিথির অর্ধেক করণ, তার মানে 6 ডিগ্রিতে আমার একটা করে করণ হলো। তার মানে তিথি বলছে তোমার স্টেবিলিটি বা তোমার রিলেশনশিপ কি হবে, তার উপর দাঁড়িয়ে তোমার কর্মের স্টেবিলিটি তো আমি গুণে দেবো। তার মানে 12 ডিগ্রির অর্ধেক 6 ডিগ্রি, তার মানে এই 12 আর 6-এর একটা বড় খেলা আছে, এবং তুমি আর 12 আর 6 যোগ করলে কত হয়, 18। তার মানে 8 আর 1 যোগ করলে সেই 9 নাম্বার আসে, 9। তাই তো? তার মানে কানেকশনটা সেই মঙ্গলের কানেকশন আসে। তার মানে তোমার বার কতটা গুরুত্বপূর্ণ, যে বারে তুমি জন্মগ্রহণ করছো সেই বারের যে মালিক সেও ন্যাটাল চার্টে ভালো আছে কিনা, এবং তুমি যে তিথিতে জন্মগ্রহণ করছো তার যে মালিক শুক্র, সে যদি ন্যাটাল চার্টে ভালো না থাকে তাহলেও একটা সমস্যা তৈরি হবে। এবং শুক্রের কারকতা কি? শুক্রের কারকতা হচ্ছে জল, অর্থাৎ সে জলতত্ত্ব। এবং শুক্র যখনই জলতত্ত্বে যাবে সে তার ভাইব্রেশন একটা ভালো মাত্রায় দিতে আরম্ভ করবে, কারণ জল যখন জলে মিলবে তার তো একটা এনার্জি আলাদাই হবে। কিন্তু দাদা, যখন কেউ অগ্নিতত্ত্বে জন্মাবে, বারটা যদি অগ্নিতত্ত্বের হয়, সেক্ষেত্রে প্রবলেম হবে না? না না, বারটা তো অগ্নিতত্ত্বের হলো, আমি তো ধরে নিলাম আমার মঙ্গলবার জন্ম। এবার দেখো, এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের পুরুষ আর প্রকৃতি, তো পুরুষ মানে পুরুষের কোনো ডিফারেন্সিয়েশন নেই, প্রকৃতির ডিফারেন্স আছে। কি কি আছে প্রকৃতির মধ্যে? আমরা কি পাবো? রজ পাবো, তম পাবো, আর সত্য পাবো। তো এখানে রজ আর সত্যের কোনো কারকতা নেই, শুধু তমর আছে। কারণ রজ মানে রাজসিক, আর সত্য মানে সে তো সাত্ত্বিক। মানে আইদার আমি রাজার মতো থাকবো, আর নয় আমি সাধুর মতো থাকবো। কিন্তু আমি রাজাও হব না, সাধুও হব না, আমি একটা তামাশা করব। তার মালিককে, তার মালিক তম। এবার তমর আন্ডারে যখন তুমি ফেলছো, তখন অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ পড়ে। কেন? ওই তমর মধ্যে কোয়ালিটিজ, তার মানে তোমার এই অগ্নি কোয়ালিটি, তোমার জলের কোয়ালিটি, তোমার বায়ুর কোয়ালিটি, তোমার পৃথ্বীর কোয়ালিটি, এইভাবে বা আকাশের কোয়ালিটি, এইভাবে আমাদের তমর আন্ডারে এই 5টা দিক, আমাদের এই পঞ্চতত্ত্বকে তমর আন্ডারে দেওয়া হয়েছে। রজর আন্ডারে কিন্তু কোনো পঞ্চতত্ত্ব নেই, সত্যর আন্ডারে কোনো পঞ্চতত্ত্ব নেই, পঞ্চতত্ত্ব রয়েছে শুধু তমর মধ্যে। তার কারণ আমাদের জন্মটাই তমকারক, একদম। প্রত্যেকের জন্মটাই তমকারক। তার কারণ আমরা জীবন যুদ্ধেকে আমরা জিতবো, আর জীবন যুদ্ধেকে আমরা হেরে যাব, তাকে দেখাবে, তা দেখাবে হচ্ছে ওই তমকারক। তার মানে ওই ওই অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ। আর দেখো, সেই প্যাটার্ন আমাদের সাজিয়ে দেওয়া হয়েছে এই আমাদের পঞ্চাঙ্গের মধ্যে। আজকে যদি আমি তোমাকে বলি যে এই তিথির মধ্যে কি কি আছে, তিথির মধ্যেও পঞ্চাঙ্গ রয়েছে, তিথির মধ্যেও অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ রয়েছে। কারণ আমার এখানে রিক্ত তিথি থাকবে, আমার এখানে নন্দতিথি থাকবে, আমার এখানে ভদ্রতিথি থাকবে, আমার এখানে পূর্ণতিথি থাকবে, আমার এখানে জয়তিথি থাকবে। তার মানে জয়াকে, জয়া মানে যে প্রোটেক্ট করে, যে প্রোটেকশন দিয়ে যাচ্ছে বারংবার। তার মানে যার জয়া তিথিতে জন্ম, সে সবসময় সে সে একটা প্রোটেকশন নিয়েই জন্মগ্রহণ করেছে। আচ্ছা। আমি ধরে নিলাম শাহরুখ খান, সে এমন একটা তিথি নিয়ে জন্মগ্রহণ করেছে, তার তিথি প্রোটেক্টেড, এবং সে যা করবে তাই শোনা হবে। ব্যাপারটা বোঝাতে পারলাম? তার মানে এটা জয়া তিথি। রিক্ত তিথি মানে কি? যা তোমাকে জীবনে প্রবলেম দেবেই দেবে, তোমাকে অনেক অগ্নি পরীক্ষা দিতে হবে, তারপর গিয়ে তুমি সফলতা পাবে কি পাবে না সেটাও জিজ্ঞাসা চিহ্ন। নন্দতিথির মধ্যে কি থাকছে? নন্দতিথির মধ্যে যেটা থাকছে যে তোমার কিছুটা ভালো, কিছুটা খারাপ, কিছুটা ভালো, কিছুটা খারাপ। এবার এই ভালো আর খারাপের মধ্যে থেকে তুমি যদি ভালোটা চুজ করতে পারো, তাহলে তোমার ভালো, জীবনটা ভালো। আর তার মধ্যে তুমি যদি নেগেটিভটা নিয়ে নাও, তাহলে তোমার জীবন কিন্তু নেগেটিভ হয়ে গেল। যে পূর্ণা, তার মানে সে পূর্ণ মাত্রায়, তার একদম জয়ার থেকেও আরও ভালো হয়ে গেল পূর্ণাতিথি। তার মানে পূর্ণতিথি, যার পূর্ণতিথির আন্ডারে জন্ম, তার মানে সে পূর্ণ জীবন যাপন করবে। তার জীবনের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সে জীবনের সব সফলতা পাবে। সে জীবনে কষ্ট হয়তো করবে, কিন্তু তাকে একটা পূর্ণাঙ্গ জীবন তাকে পেতে হবে। তার একটা চপার থাকবে, তার একটা নিজস্ব প্রাইভেট জেট থাকবে, তার একটা নিজস্ব ক্রুজ থাকবে, তার নিজস্ব অনেক বড় বড় বাংলো থাকবে। সে পৃথিবীর একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্বের মধ্যে চলে যাবে, কারণ সে পূর্ণাতিথির আন্ডারে পড়েছে। তার মানে আমাদেরকে, এই যে আমরা আজকে জ্যোতিষশাস্ত্রটা করি, আজকে আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে এই তিথিগুলো আজকে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। তার মানে তোমরা যখন ধরো কেউ তোমাদের কাছে যায় জানতে যে আমার ভাগ্যটা একটু বলে দিন, তাহলে তোমরা প্রথমেই তিথিটা জানতে চাও বা তোমরা চেক করে দেখো? দেখো, একটা ব্যাপার হচ্ছে যে কারো যদি পঞ্চমী তিথিতে জন্ম হলো, তার মানে তার তিথির মালিককে, তার তিথির মালিক হয়ে গেলে নাগ। তার মানে আমি দেখলাম বাচ্চাটার ভীষণ কোয়ালিটি ভালো, ভীষণ কোয়ালিটি ভালো, কিন্তু সে নাগের মতো গুটিয়ে থাকে, তার মানে তার প্রকাশ নেই। তার মানে আমাকে তাকে এমন কিছু বলতে হবে যে ভাই তোমার মধ্যে কোয়ালিটিস আছে, বাট তুমি হয়তো জানো না, বা তুমি জানলেও তার প্রকাশ তুমি ঘটাতে চাও না।
এমন এমন হয় না যে বাচ্চাদের খিদে পেয়েছে, বাচ্চারা বলে না খাবো না, হুম, মানে খেতে চাই, তার মানে চাইতে তার পারে না। প্রকাশ নেই যে খিদে পেয়েছে, খিদে পেটে বসে রয়েছে, কিন্তু সে আর চাইতে পারছে না। তার মানে বুঝতে হবে তার পঞ্চমী তিথির আন্ডারে জন্ম হয়েছে, তার মানে সে চাইছে বাট সে বলতে পারছে না, তার মানে তার প্রকাশ নেই। এবার ধরো পঞ্চমী তিথিতে যদি কারো জন্ম হয়, এবার সে যদি তার প্রকাশটাকে যদি বহিঃপ্রকাশে না নিয়ে আসে, তাহলে জনসমক্ষে তার অ্যাকসেপ্টেন্স কমতে আরম্ভ করবে। আর যখনই অ্যাকসেপ্টেন্স কমতে আরম্ভ করবে, সফলতার জায়গা কমতে 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 জিরোতে চলে আসবে। তখনই আমি কি বলবো, ভাই আমি তো এত চেষ্টা করলাম কিন্তু দিনের শেষে আমি বিফল বা আমি ব্যর্থ। কারণ কি? কারণ হলো তোমার ওই গুটিয়ে থাকা স্বভাব। এবং তুমি পঞ্চমী তিথিতে জন্মেছো। এক্স্যাক্টলি। আজকে যদি তোমার দ্বিতীয়া তিথিতে যদি জন্ম হয়, আমি যেটা আজকে প্রতিপদ থেকেই যদি আমি একটু শুরু করি, আজকে যদি প্রতিপদে জন্ম হয়, তাহলে প্রতিপদের মালিক কে পেলাম? প্রতিপদের মালিক পেলাম আমরা অগ্নিদেব। তার মানে ভাবো, এই তিথিতে জন্মগ্রহণ করেছে, তার মানে তার মালিক অগ্নি, তার মানে তার মধ্যে একটা ফায়ারি কোয়ালিটি রয়েছে। তার মানে সে আগুন হয়ে উঠতে পারে, সে লেলিহান হয়ে উঠতে পারে, তার মধ্যে সেই চমকানোর ক্ষমতা রয়েছে। তার মানে আমাকে তো তাকে আগে দেখে নিতে হবে তার প্রতিপদ। হ্যাঁ, এবার কোন প্রতিপদ, শুক্ল না কৃষ্ণ? তার কারণ আমরা যখন দেখি বা আলোচনা যখন করি, তার মানে প্রতিপদ। এবার এই স্টেপটা কোন দিকে, মানে কোন পক্ষে পড়ছে? কোন পক্ষে, মানে চন্দ্র আর রবির পা কোন দিকে, মানে চন্দ্রের পা কোন দিকে? চন্দ্রের পা হচ্ছে, আমার যদি শুক্লপক্ষের প্রতিপদে জন্ম হয়, তার মানে চন্দ্র রবির থেকে বেরিয়ে যাচ্ছে। আর যদি আমার কৃষ্ণপক্ষের প্রতিপদে জন্ম হয়, তার মানে চন্দ্র রবির দিকে এগোচ্ছে। এবার যখনই চন্দ্র রবির দিকে এগোবে, ও একটা সময় গিয়ে যখন চন্দ্র রবির কাছে পৌঁছে যাবে, তখন ওটা কি হবে? কৃষ্ণপক্ষে ওটা অমাবস্যা হয়ে গেল। তার মানে সেখানে চন্দ্র ম্লান হয়ে গেল, সেখানে আর চন্দ্রকে দেখা যাচ্ছে না, তার মানে তার চন্দ্র নেগেটিভ কোয়ালিটিতে পৌঁছে গেল। তার মানে দেখো, এই কৃষ্ণপক্ষের প্রতিপদ আর শুক্লপক্ষের প্রতিপদ, এই দুজনের জীবন কিন্তু আলাদা হবে। এফেক্টটাই আলাদা তো সেখানে। এফেক্টটাই আলাদা। কেন? আমার এখানে পক্ষটাও রয়েছে, কৃষ্ণ না শুক্ল। তার মানে এই জায়গাটা আমার চন্দ্রের পজিশনিং। তার মানে আজকে আমরা কি নিয়ে কথা বলি? আজকে আমরা জন্মছক নিয়ে যখন কথা বলি, তখন আমরা বলি বডি, স্পিরিট অ্যান্ড মাইন্ড নিয়ে কথা বলি। বডি তো আমার এই দেহ, বডির মধ্যে কে বসে রয়েছে একটা স্পিরিট, তাই আমি বেঁচে আছি। কিন্তু বডি কাজ করবে কীরকম? আমার চা খেতে ইচ্ছে করেছে, আমার জল খেতে ইচ্ছে করছে, আমার ঘুরতে যেতে ইচ্ছে করেছে, বা আমার এখন একজন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে, এটা কে সাড়া দেয়? এটা আমার মন পারমিশন দেয়। যখনই মন মস্তিষ্কের মধ্যে সেই মেসেজটা পাঠায়, তখন আমার দেহ কাজ করতে আরম্ভ করে। তার মানে আমরা এই বডি, স্পিরিট, মাইন্ড নিয়ে কথা বলি। কিন্তু বডি, স্পিরিট, মাইন্ড কেমন, তা নির্ভর করবে ওই তিথির উপর, তিথির এনার্জির উপর। এবার এই তিথি কেমন, তিথি ওয়াইজ সে জীবনের কতটা সফলতায় যাবে, তা কে বলবে? তা করণ বলে দেবে। ওই জন্য তিথির অর্ধেক করণ। তার মানে তোমার তিথি আর করণ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। তার মানে করণ তোমার স্টেবিলিটি, আর তিথি তোমার রিলেশনশিপ। তাহলে তোমার রিলেশনশিপ যত ভালো, তোমার স্টেবিলিটি তত ভালো। তোমার স্টেবিলিটি যত খারাপ, তোমার রিলেশনশিপ তত খারাপ। তার মানে সমানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক তো নয়, না, একই রকম। একই রকম। তার মানে তিথিকে আর আমার এই করণকে আজকে আমাকে দেখতে হচ্ছে। কেন বললাম? তার কারণ হচ্ছে, যখনই আমি একটা শুক্লপক্ষের প্রতিপদ দেখব আর একটা কৃষ্ণপক্ষের প্রতিপদ দেখব, তার সাথে আমি যখন তার করণ দেখব, আমি দেখলাম তার কৌলবকরণে জন্ম। তার মানে মার্শিয়ান। কৌলবকরণের মালিককে, কৌলবকরণের মালিক হলেন মঙ্গল। এবার তার মানে কৌলবকরণের মালিক মঙ্গল, এবং সাথে তার কোন দিনে জন্ম হচ্ছে সেই দিনেরও মালিক মঙ্গল। প্লাস যদি বৃহস্পতিবার জন্ম হয়, তাহলে বারের মালিক আবার বারের মালিক বৃহস্পতি, কিন্তু এই টোটাল 7 দিনকে কে দেখছে? দিনকে আবার মঙ্গল দেখছে। ডমিনেট করে যাচ্ছে। তার মানে আমাকে মঙ্গলকেও দেখতে হচ্ছে, আমাকে বৃহস্পতিবার জন্ম বৃহস্পতিকেও দেখতে হচ্ছে, আবার তার সাথে আমাকে করণকে দেখতে হচ্ছে, আবার করণের মালিককে, কৌলবকরণের মালিক মঙ্গল, তাহলে তাকেও দেখতে হচ্ছে। টোটাল করণকে কে দেখছে? বুধ দেখছে। তার মানে সেই হিসেবটাকেও আমাকে আনতে হচ্ছে। কার সাথে কথা বলছি, কাকে নিয়ে কথা বলছি? তিথিকে নিয়ে কথা বলছি। তাহলে সেই তিথির আবার কে মালিক? তার মানে আমার প্রতিপদে জন্ম, আমার অগ্নি আমার মালিক। তার মানে আমার জন্মছকের মধ্যে সেই ফায়ারি এলিমেন্ট কতটা বসে রয়েছে। কেন? তার কারণ দেখবে, যদি কারো দেখা গেল প্রতিপদে জন্ম, কিন্তু দেখা যাচ্ছে তার শুক্র হয়তো অগ্নি রাশিতে বসে রয়েছে, বাকি সবকটা প্ল্যানেট জলে বসে রয়েছে, তাহলে কিন্তু সেই জন্মছকটা নেগেটিভ জোনে চলে গেল। তার মানে তাকে ওঠানো সমস্যা, খুব কষ্ট, খুব জল কষ্ট। আর আগুন জল আর আগুন একসাথে হয়ে যাচ্ছে। এবং শুক্র যে নাকি জলে যার অবস্থান হওয়ার কথা, সে যখনই আগুনে যাচ্ছে, তার মানে সেই ছকের যে আগুনের ভাব,
তাকেও সে নিভিয়ে দিচ্ছে। তার মানে এই প্যারামিটারটা আমাদের কিন্তু দরকার। আজকে যাদের ধরো প্রতিপদে জন্ম হয়, এরা কিসে এরা এরা কোন কোন কাজে যাবে? প্রতিপদে যাদের জন্ম তারা অনেক অ্যাগ্রেসিভ হবে, এরা স্পোর্টসে খুব ভালো কাজ করে, এরা ভালো পুলিশে চলে যাবে, এরা ভালো অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাবে, এরা রাজনীতিতে চলে যাবে, এরা ডমিনেট করবে না। আজকে বাড়ির বাচ্চা যদি প্রতিপদে জন্ম হয়, সে বাবাকেও রুল করবে, সে মাকেও রুল করবে। তুমি এখানে চুপ করে বসো, না তুমি কিছু জানো না, এই যে বিষয়টা, এটা কে বলবে? ওই প্রতিপদে, যেহেতু তার ফায়ারি এলিমেন্টে জন্ম। তার এবার সে ফায়ার কোথায় বসে রয়েছে সেটা পরের কথা, কিন্তু তার ওই কোয়ালিটিস, এই কোয়ালিটিসটা তার মধ্যে একটা ইনহেরিট করবে। আজকে আমি কি বললাম? দ্বিতীয়ায় জন্ম। তা দ্বিতীয়া মানে অশ্বিনী কুমার দয়। তুমি ম্যাক্সিমাম ডাক্তারদের ছক দেখে নেবে, তারা ম্যাক্সিমাম দ্বিতীয়ায় জন্ম হয়। তার কারণ কি? অশ্বিনী কুমার দয় সেলেস্টিয়াল টিচার। মহাভারতে আমরা যার কনটেক্সট আমরা পেয়েছি, সেখানেও তারা চিকিৎসক। তো এই জন্য দ্বিতীয়ায় যাদের জন্ম হয়, তাদের না সাধারণভাবেই তাদের একটা টার্গেট থাকে যে আমি একটু মেডিকেল ক্র্যাক করব, বা আমি যদি মেডিকেল নাও ক্র্যাক করি, আমি একটু এগ্রিকালচারে চলে যাব, বা আমি একটু পেস্টিসাইজেশন নিয়ে আমি একটু কাজ একটু করব, বায়োলজি রিলেটেড বায়োলজি রিলেটেড যাব, আমি বটানি নিয়ে চলে যাব, আমি হয়তো অ্যানথ্রোপোলজি নিয়ে আমি পড়াশোনা করব, আমি একটু হিউম্যান রিসোর্স নিয়ে আমি একটু পড়াশোনা করব। এই ধরনের যে সমস্ত কাজকর্ম, তার মানে এই ধরনের কাজকর্মের দিকে তারা একটু ম্যানেজমেন্টের দিকে চলে যায়। অশ্বিনী কুমার দয় না, তারা ম্যানেজও করে না, তো সেই ম্যানেজমেন্টের দিকে তারা চলে যাবে। তো এই পার্টগুলো আমরা কিন্তু দ্বিতীয়া তিথির মধ্যে থেকে আমরা কিন্তু খুঁজে পাই। আজকে যাদের তৃতীয়ায় যাদের জন্ম, তারা আলাদাভাবেই তারা ব্লেসেড। কেন? তার কারণ শিব আর গৌরীর বিয়েই হয়েছিল তৃতীয়া তিথিতে। তাহলে এই তিথিটাকে বলা হয়, আমরা কি বলি, অক্ষয় তৃতীয়া। হ্যাঁ, শুভ। শুভ কেন? অক্ষয় মানে এই দিনে যে সম্পর্কটা হবে সেটা অক্ষয় থাকবে, কোনো ক্ষয় হবে না, কোনো তার ক্ষয় হবে না। তার মানে শিব আর গৌরীর যে সম্পর্কের বলা হয়েছে, তার মানে তৃতীয়া তিথিতে যাদের জন্ম, তার মানে ভাবো তো, এরা কত ম্যানেজ মাস্টার। এরা ঠিক তোমার মাথায় হাত বুলিয়ে তোমার থেকে কাজটা বার করে নেবে, এবং তোমার সম্পর্ক তার সাথে নষ্ট হবে না। এবার তার কোন পার্ট, শুক্ল না কৃষ্ণ? তার মানে এখান থেকে আমাদের একটা পার্ট আসছে যে তিথি নিয়ে আমাদেরকে একটু ভাবা শুরু করতে হবে। তুমি যেরকম বলছিলে তৃতীয়াতে যারা জন্মাচ্ছে তারা মোটামুটি কোন দিকটায় যাবে? আজকে যদি তৃতীয়ায় যারা জন্মগ্রহণ করে, এরা ম্যানেজমেন্টে যাবে সবার আগে। তারপরে তোমার ধরো হচ্ছে এরা সমাজ সংস্কারক হবে, তখন সম্পর্কের জায়গা তো, এরা সমাজ সংস্কারক হবে। তারপরে ধরো ওই অনেকে ম্যারেজ বিউরো খুলে বসে, তার মানে এরা ম্যারেজ বিউরো নিয়ে কাজকর্ম করবে। তারপরে তুমি ধরো ওই এখন হয় না যে ওই ম্যান পাওয়ার সাপ্লাই এর যে সমস্ত কাজকর্ম হচ্ছে, তো তারা ম্যান পাওয়ার সাপ্লাই এর দিকে চলে যাবে। আবার এরা ইভেন্টের কাজকর্মগুলো প্রচণ্ড ভালোভাবে করবে, কারণ এ তো সেই সম্পর্কের জায়গা না, তাহলে ইভেন্টের কাজ এদের জন্য খুব ভালো। এবং যেহেতু সম্পর্ক, তার মানে এরা ভালো গায়ক হতে পারে, এরা ভালো নায়ক হতে পারে, এরা ভালো বাচিক শিল্পী হতে পারে। তার মানে থার্ড এর যে তার তার মানে সৃষ্টির কাজ, মোটামুটি এরা অনেক কিছুই করতে পারছে, অনেক কিছু করতে পারে। এবং ক্রিয়েটিভ পার্টে এরা একটু আলাদা একটু জোনে থাকে, তার কারণ যেহেতু দেখো ক্রিয়েটিভ পার্টটা তখনই জমবে যখন তোমার সাথে কানেকশনটা মানে হবে। মাসের সাথে যখন কানেকশনটা হবে। তো এরা তো সম্পর্কে নিয়েই জন্মগ্রহণ করেছে, তাহলে এরা জানে যে আমি কিভাবে মাসকে কন্ট্রোল করব। মানে আমি যদি মানে ভুল না করি, যেমন শাহরুখ খান, সে কিন্তু খুব ভালো তার বিজনেস মডিউলটা বোঝে, যে আমি মানুষের মধ্যে আমার বইটাকে কিভাবে ছড়িয়ে দেবো। আজকে ধরো তার একটা বই রিলিজ হবে, তার আগে সে এমন কিছু গান ফান সে মার্কেটে ছড়িয়ে দিল, যে গান থেকে বইটা দেখার জন্য একটা মানে আমার মধ্যে একটা ইচ্ছে জাগছে যে আমি সেই বইটা দেখতে যাব, গানটার মধ্যে এমন কি আছে। তো এইগুলো হচ্ছে তৃতীয়া তিথি। তার মানে এরা ম্যানেজ করতে খুব ভালোবাসে, ম্যানেজমেন্ট রিলেটেড জায়গায়, ল প্রফেশনে এরা প্রচণ্ড ভালো করবে। তো এইরকম জায়গায় তৃতীয়া তিথির লোকগুলো ভালো কাজ করবে। আজকে যখন চতুর্থী আমরা দেখব, চতুর্থীর মালিককে আমি বললাম গণেশজি। তার মানে চতুর্থীর যারা ব্যক্তি, তারা দেখবে তারা চাকরি করতে পারে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাদের মধ্যে বিজনেস একটা মাইন্ড থাকবেই। দিনের শেষে এসে তারা শেয়ার মার্কেট নিয়ে ঘাটাঘাটি করছে, আমি ধরে নিলাম সে হয়তো চাকরি করছে, ব্যবসা করার তার হয়তো সুযোগ নেই, কিন্তু সে শেয়ার মার্কেট নিয়ে ভাবাভাবি করছে। বা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে চতুর্থীর লোকেরা চাকরির পাশাপাশি ব্যবসাও করছে, বা হয়তো চাকরি ছেড়ে দিয়ে একদিন তারা ব্যবসায় আসবে এই মানসিকতা করছে, বা সে কোনোদিন চাকরিতেই যাবে না এরকম একটা মানসিকতা নিয়ে সে তার জীবনযাপন করছে, এবং সে ব্যবসাতেই সে সফলতা জায়গা অর্জন করছে। কেন? গণেশজি সেখানে জড়িয়ে রয়েছে। এবং শুধু তাই না, আজকে যদি আমরা দেখি চতুর্থীতে যাদের জন্ম, প্রচুর বুদ্ধি, তাদের পড়াশোনা অনেক বেশি। কেন? গণেশের পেটটা মোটা না, তার মানে পেট কেন মোটা হয়? আমরা বলি না পেটে প্রচুর বুদ্ধি রয়েছে, এবং সিদ্ধিদাতা। সিদ্ধিদাতা, তার মানে এদের এই পেট ভর্তি বুদ্ধি রয়েছে। তার মানে এরা প্রচুর পঠন পাঠন করে, এরা সাবজেক্ট সম্পর্কে এদের একটা নলেজ থাকে। তুমি চতুর্থীর লোকের সাথে না আলটপকা মন্তব্য করতে পারবে না। তারা ইতিহাস নিয়ে কথা বলে, তারা পুরনো নিয়ে কথা বলে। এই জন্য দেখবে এরা হারিয়ে যাওয়া জিনিস নিয়ে, লস্ট জিনিস নিয়ে এরা কাজ করতে পছন্দ করে। বা এরা যদি বিজনেসও করে, এমন কিছু সেখানে ক্রিয়েটিভিটি সাজাবে, এমন কিছু তা নিয়ে পড়াশুনো করবে।
দেখবে সেই বিজনেসটাকে একটা আলাদা আঙ্গিকে তারা নিয়ে চলে গেছে। তো চতুর্থীর মধ্যে সেই কোয়ালিটিটা কিন্তু মারাত্মকভাবে রয়েছে, এবং চতুর্থীতে যারা জন্মগ্রহণ করে তাদের কিন্তু ফিনান্সিয়ালি এরা খুব ভালো সাউন্ড হয়। এবার তোমার প্রোগ্রাম দেখে বলবে, কই দাদা আমার তো চতুর্থীতে জন্ম, বেশি টাকা নেই। তার মানে দেখে নিতে হবে ভাই তোমার শুক্র খারাপ, বা তোমার ওই যে চতুর্থীতে জন্ম হয়েছে তার যে প্যারামিটার, সেই প্যারামিটার জন্মছকে কোথাও না কোথাও হয় হারিয়ে গেছে, বা লুকিয়ে রয়েছে, বা তুমি তাকে জেনারেট করতে পারোনি। কারণ জেনারেট করতে শেখাতে হবে, এবং জেনারেট করতে শিখতে গেলে তোমাকে প্রচণ্ড পরিমাণে পড়াশোনা করতে হবে। তার কারণ এই যে গণেশ তো তোমার দেখলে হবে না, শুধু গণেশ দেখলে হবে না। চতুর্থীতে যদি তোমার জন্ম হয় তার সাথে কার কথা আসে, তার মানে গণেশের তো গলা কাটা, তা আমাদের এখানে গলা কাটা আরেকজন আছে, কে? কেতুর কথা বলছি। কেতুর কথা হচ্ছে চতুর্থ। চতুর্থী, তার মানে চতুর্থীর সাথে গলা কার কাটা, যার মাথায় বসানো হয়েছে আলাদা কিছু। আচ্ছা। গলা কাটা মানে তো রাহু, সেটা না হ্যাঁ, বুঝলাম, কিন্তু ধর আছে, কিন্তু ধরের উপরে যে মাথাটা সেটা অন্য কারো, সেটা কার? সেটা হচ্ছে কেতু। কেতু। তার মানে এখানে কেতুকেও আমাকে ডমিনেট করতে হবে। তার মানে তোমার জন্মচকে যদি কেতু খারাপ থাকে তাহলেও সেই জায়গাটা সর্বনাশ। তুমি যেটা বললে রাহু, এই রাহু অষ্টমীকে অনেকটা কানেক্ট করে, তার কারণ অষ্টমীর মালিক কিন্তু স্যাটার্ন। আচ্ছা। অষ্টমীর মালিক আবার স্যাটার্ন, তাহলে এখানে রাহু আবার অষ্টমীকে অনেকটা দেখে। এই জন্য আমরা যখন অষ্টমী নিয়ে কথা বলি, অষ্টমীর একটা আলাদা মজা আছে। এবার তুমি যদি মনে করো যে অষ্টমী তিথি আমার, তোমার অষ্টবসু হতে পারে। আবার তুমি যদি অষ্টমী তিথি হও তাহলে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ আসতে পারেন, সেখানে শিবজি চলে আসতে পারেন, এবং সেখানে স্যাটার্ন আসবেন, শনিদেব আসবেন, এবং তার পাশাপাশি আবার কে আসবে? তার পাশাপাশি আসবে হচ্ছে রাহুর কথাও আসবে। তো এই অষ্টমী তিথির একটা এই দশমীর মতো অষ্টমীও একটা মারাত্মক একটা জায়গা। অষ্টমীর প্রচুর পরিমাণে জ্ঞান থাকে। কেন জ্ঞান থাকে? দেখো কতগুলো লোক সেখানে বসে রয়েছে। শ্রীকৃষ্ণ, তার তো সে তো নিজেই একজন বিরাট বড় জ্ঞানী, যে শ্রী গীতা আমাদেরকে আজকে উপহার দিয়েছেন, তারই তো মুখনিসৃত বাণী। তার উপর আজও রিসার্চ চলে যাচ্ছে, এখনও শেষ হয়নি সেই রিসার্চ, এখনও বিদেশিরা সেই রিসার্চ করে যাচ্ছে, এবং ভাবছে যে কী করে হতে পারে এত বছর আগে যা বলা হয়েছে আজ তা আমাদের লাইফে ফলছে। তার মানে ভাবো এরা কত জ্ঞানী হতে পারে। এবং বেসিক্যালি দেখবে অষ্টমী তিথিতে যাদের জন্ম হয় এরা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্মের মধ্যে ভীষণ ভালো থাকে। এরা সায়েন্টিস্ট হয়ে যেতে পারে, এরা ভালো বক্তা হয়ে যেতে পারে, এরা ভালো প্রবচন দিতে পারে। আমরা দেখি না অনেক প্রবচন দেয় অনেকে, গুরু, যেমন আজকে প্রেমানন্দ মহারাজ আজকে যেমন প্রবচন দিচ্ছেন। তার মানে এই ধরনের যে সমস্ত কাজকর্ম, এই ধরনের কাজকর্মের মধ্যে এরা চলে আসতে পারে। আজকে অষ্টমীতে যাদের জন্ম হয় এরা অ্যাডমিনিস্ট্রেশনকে দেখে, রুল করতে হয় না, কারণ শিবজি তো তিনি আবার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত। আজকে তুমি যদি অষ্টবসুকে দেখো তাহলে সেই অষ্টবসুর যে জায়গাটা সেটাও তো একটা কানেকশন। তার মানে অষ্টমীর মধ্যে একটা বিরাট কোয়ালিটিস রয়েছে। আমরা কোথায় ছিলাম? চতুর্থী থেকে অষ্টমীতে চলে এসেছি। যাই হোক, এইটাই আলোচনার একটা মজা। দেখো আলোচনাটা পরপর করলে না বেশি মজা লাগে না, কিন্তু এইভাবে আলোচনা করলে একটা থেকে একটাতে তো যেতেই হবে, কানেকশন রয়েছে। তো চতুর্থীর সাথে আমরা এই কানেকশন, যেহেতু কেতুকে নিয়ে আমরা আলোচনা করলাম তাই আমরা রাহুকে নিয়ে একটু আলোচনা করলাম। এবার দেখো অষ্টমী তিথির লোকেরা যদি নোংরা থাকে, আমি দেখেছি এরকম, আমার অনেক ছেলে মেয়ের মা বাবা এসছে, দাদা আমার ছেলে তো সকালবেলা ঘুম থেকে ওঠে কিন্তু রাত্রেবেলায় দাঁত মাজে, হয়তো সে 2 দিন 3 দিন স্নান করে না। তার মানে তোমাকে কিন্তু সেই জায়গায় প্রচণ্ড টিপটপ থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, তোমার ডেইলি হ্যাবিটস তোমাকে প্রচণ্ড পরিমাণে চেঞ্জ করতে হবে। অষ্টমী তিথির লোকেদের মধ্যে নিরামিষ খাওয়ার একটা প্রবণতা থাকে, যেহেতু শ্রীকৃষ্ণ বা বৈষ্ণব ঘরানার একটা ব্যাপার থাকে, এবং এরা যদি হরিনাম করে, কারণ শনি দেখছে না, হরিনাম যদি করে, শনির তো সব থেকে প্রিয় কে? শনি সব থেকে প্রিয় হয়ে গেলেন কৃষ্ণ ভগবান, তিনি তো কৃষ্ণের ভজনায় মেতে থাকেন। তাহলে অষ্টমীর লোকেরা যদি একটু ওই কৃষ্ণ নাম করেন বা একটু সাত্ত্বিক আহার গ্রহণ করেন তাহলে তাদের জীবনযাপনের যে উন্নতি, বা তারা একটা আলাদা ঊর্জা গ্রহণ করতে পারবে, যা সমাজে সেটা তারা যখন সেটাকে প্রভাবিত করবে একটা ভালো মাত্রায় তারা পৌঁছে যেতে পারে। তাহলে এবার চলে আসি আমরা পঞ্চমীতে। এবার পঞ্চমীর যে বিষয়টা সেটা হচ্ছে, পঞ্চমী মানে হচ্ছে আমরা যেটা বলছি নাগ দেবতা। পঞ্চমীর মালিক হলেন নাগ। আজকে নাগকে আমরা কি দেখি? গুটিয়ে থাকা একটা স্বভাব, এবং নাগের মধ্যে একটা কোয়ালিটি, যে নাগকে আমরা প্রচণ্ড ভয় পাই। কেন ভয় পাই? তারা প্রচণ্ড বিষধর, বা তারা অনেক সেন্সিটিভ। সব থেকে বড় কথা, তারা খুব সেন্সিটিভ। মানে কি বলা যায়, মানে বলা যেতে পারে যে তুমি যদি মানে নাগ যদি তোমার কাছে পিছিয়ে চলে আসে, এবং তারা তো শুনেছি তারা নাকি দেখতে পায় না, যাই হোক সেটা তো অনেক অলিক কথাবার্তা, কিন্তু তারা অনেক সেন্সিবল, তাদের অর্গ্যানগুলো অনেক বেশি কার্যকর, তারা অনুভূতি প্রবণ, তারা যদি ভালো বাংলায় বলে অনুভূতি প্রবণ। তো এই পঞ্চমীর লোকেরা কিন্তু প্রচণ্ড অনুভূতি প্রবণ, এবং এইটা একটা বড় জায়গা যে পঞ্চমীর লোকেরা কিন্তু ইমোশনাল ফুল হয়ে যেতে পারে। কেন? যেহেতু অনুভূতি তাদের একটা ব্যাপার, ইমোশন ব্যাপারটা তাদের সঙ্গে জড়িয়ে রয়েছে। পঞ্চমীর লোকেরা সাধারণভাবে জীবনে যদি হারিয়ে যায় ইমোশনের কারণে, তো আমার কথা সবার আগে যারা পঞ্চমীর লোক এখন দেখছে, ভাই ইমোশন ত্যাগ করো।
এবং সঠিক ইমোশনকে নিজের জায়গায় কায়েম করতে হবে। আর ওই গুটিয়ে থাকার অভ্যেস, এই জায়গাটাকে বন্ধ করতে হবে। তার কারণ দেখো, আমার খিদে পেয়েছে, তুমি কি করে বুঝবে? বলতে তো হবে। আমাকে তো বলতে হবে মুখ ফুটে। তো আজকে পঞ্চমীর লোক যদি না বলে যে ভাই আমার এটা চাই, এবং তার মাথায় অনেক কিছু ঘোরাফেরা করছে, কিন্তু দেখা গেল ঘোরাফেরা করলে হবে কি, তার কোনো ইমপ্লিমেন্টেশন প্রকাশ নেই। নেই। তাহলে ইমপ্লিমেন্টেশন যদি না থাকে, আমার মাথায় কি ক্রিয়েটিভিটি নাড়াচাড়া করছে, তাহলে আমি জনসমক্ষে রাখবো কি করে? এজন্য এরা প্রচণ্ড ক্রিয়েটিভ হয়। এবং দেখবেন নাগকে আমরা কোথায় দেখি? আমরা পাতাল লোকের সাথে দেখি। এবং নাগের মাথায় কি থাকে? মণি, হিরে খচিত থাকে। তো তার মানে আমরা কি বলি? মণিমাণিক্য ওই নাগের মাথায়। তার মানে এদের কিন্তু একটা বড় লোক হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। এবং দেখবে পঞ্চমী তিথিতে যাদের জন্ম, তারা যদি লাইফটাকে ঠিকঠাক কাটাতে পারে, তারা, আমি ধরে নিলাম তারা গরিব ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু তারা যদি সিস্টেমেটিক লাইফ লিড করে, তারা জীবনের এমন একটা অধ্যায় আসবে যেখানে তারা প্রচণ্ড ল্যাভিশ এবং পলিশড একটা লাইফ তারা কিন্তু লিড করবে। এবং এদের মধ্যে ক্ষমতা রয়েছে পঞ্চতত্ত্বকে জানার। এজন্য এরা জ্যাক অফ অল ট্রেডস। আচ্ছা, সবকিছুই করতে পারে মোটামুটি। একদম। তো এদের মধ্যে এই কোয়ালিটি রয়েছে। কিন্তু পঞ্চমী যেহেতু, তার মানে আজকে নাগকে যদি আমরা বলি, দেখো আমরা দ্বিতীয়াকে আমরা যেমন বললাম অশ্বিনী কুমার দয়, আজকে নাগের মধ্যে কি রয়েছে? নাগের মধ্যে বিষ রয়েছে। তার মানে বিষকে আমরা কোথায় কাজে লাগাই? ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট যদি আমরা ভাবি, তাহলে এই বিষ আমি যদি এক হতে পারে, পঞ্চমীর লোক হচ্ছে আইদার সে হচ্ছে লাদেন, তার মানে বিষময় হয়ে গেল, আর নয় সে হতে পারে কিরকম একটা লোক, সে একজন ভালো ডাক্তার হয়ে যেতে পারে। তার মানে পঞ্চমীর লোক তুমি বলছো যে সে কিন্তু একটু বিষাক্ত মানুষ, টক্সিক মানুষও হতে পারে। ডেডলিয়েস্ট হয়ে যেতে পারে। তুমি পঞ্চমীকে জানো না? এই পঞ্চমী তিথি যদি কৃষ্ণপক্ষের হয়, তারা ডেডলিয়েস্ট। শুক্লপক্ষের পঞ্চমী অনেক ভালো, রেদার কৃষ্ণপক্ষের পঞ্চমীর থেকে। তার কারণ এদের মধ্যে যদি চন্দ্রের আভাস কম থাকে, তাহলে এরা কিন্তু অনেক সাইকিক, এবং এরা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে ভুগবে। এবং এদের সাইকোলজিক্যাল প্রবলেম শুধু হয় না, এদের সাইকোলজি থেকে এদের স্কিনের প্রবলেম আসে, এবং স্কিনের প্রবলেম থেকে চুল উঠতে আরম্ভ করে। এবং এদের ম্যাক্সিমাম যাদের যত স্কিনের ডিজিজ দেখবে, সব পঞ্চমী তিথির লোকের ম্যাক্সিমাম। কেন? তার কারণ মেন্টাল জায়গায় এদের ব্লকেজ। এদের মেন্টাল ব্লকেজ খানিকটা ইন্ট্রোভার্ট হয়। একদম ইন্ট্রোভার্ট। তা এরা তো এক্সট্রোভার্ট নয়। তো যেহেতু এরা ইন্ট্রোভার্ট, তো এরা মনের মধ্যে সব পুষে রাখে। এবার দেখো, মন থেকেই তো আমাদের সব রোগগুলো তৈরি হয়। সবার আগে পেট শুরু হবে। এবং তুমি দেখবে আইবিএস বলে, মানে ইরিটেবল বাউল সিনড্রোম যে রোগটা হয়, এই রোগটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই পঞ্চমী তিথির লোকেরা বেশি ভোগে। যে বাড়ি থেকে বেরোনোর আগে আমার মনে হচ্ছে যে একটা টেনশন একটা ধরলো, সেই টেনশন থেকে আমার একটা পটি হচ্ছে, আমার পটি হলে ভালো হয়। দেখবে এরা বারবার টয়লেটে যাওয়ার একটা এদের অভ্যাস থাকে। আবার পঞ্চমী তিথির লোকেরা যদি একবার বাথরুমে ঢোকে, তো তারা কিন্তু বাথরুম থেকে বেরোতে চায় না, তারা অনেকক্ষণ বাথরুমে বসে। এবং শুধু তাই না, আরও একটা জিনিস, পঞ্চমী তিথির লোকেরা বাথরুমে বসে ম্যাক্সিমাম লাইফের ডিসিশনগুলো পঞ্চমী তিথির লোকেরা বাথরুমে নেয়, ওয়াশরুমে নেয়। তো এটা একটা পঞ্চমী তিথির ভীষণ একটা জায়গা। এবং এরা প্রচণ্ড ভাবুক, এদের মাথা সবসময় চলছে। এই জন্য আমি বলি, এরা যদি দর্শন সাহিত্যে যায়, এদের জন্য খুব ভালো। এরা যদি আহ, মানে ভালো লয়ারে, মানে ল প্রফেশনে যায়, এরা ভীষণ ভালো। এবং এরা ক্রিমিনাল লয়ার তো খুব ভালো হয়। তার কারণ এদের ওই যে বললাম বিষ, তো এরা জানে কাঁটা দিয়ে কিভাবে কাঁটা তুলতে হয়, বিষ দিয়ে কি করে বিষকে মারতে হয়। তো সেই জায়গাটা কিন্তু এরা জানে। এবং এরা বেসিক্যালি নলেজেবল একটা পার্সন। এরা প্রচণ্ড পড়তে ভালোবাসে, পড়াশোনা করতে, কিন্তু এরা জানাতে পছন্দ করে না। পঞ্চমী তিথির লোক তোমায় কিছু জানাবে না। তোমায় হয়তো তার সম্বন্ধে এমন একটা কিছু নিয়ে আলোচনা করলে, সে হয়তো তোমার থেকে 2-5 কলম বেশি জানে, সে তোমার দিকে হেসে হেসে কথা বলবে, সে বলবে হ্যাঁ হ্যাঁ সব ঠিক। সে জানাবে না যে সে কতটা জানে। তো এইটা পঞ্চমী তিথির একটা কোয়ালিটি। এই জন্য পঞ্চমী তিথিতে যারা জন্মগ্রহণ করে, আমি অন্তত তাদেরকে একটু সমঝে চলি, তার কারণ তারা বেসিক্যালি নলেজেবল। কিন্তু আমি তাদেরকে একটাই রিকোয়েস্ট করি যে আপনারা একটু খুলুন। তার কারণ আপনাদের এমন একটা জোনে আপনাদের জন্ম, যে আপনারা পারেন দেশ ও দশকে নাড়িয়ে দিতে। আপনারা পারেন এপিজে আব্দুল কালামের মতো একটা জায়গায় পৌঁছে যেতে। আপনারা বড় সায়েন্টিস্ট হতে পারেন, আপনারা বড় ভালো স্পোর্টসম্যান হতে পারেন। পঞ্চমী তিথিতে যাদের জন্ম হয়, তারা ভালো দাবা খেলতে পারে, আমি দেখেছি। ভালো দাবারও হয়, ছকটা তো ভালো, ছকটা বুঝতে তো ভালো। পারবে। এবং এদের তো যেহেতু সাইকোলজিক্যাল ব্যাপার না, এবং এরা খুব ভালো নভেলিস্ট হয়, এরা ভালো কবিতা লিখতে পারে, এদের রাইটিং স্কিল মারাত্মক হয়, এরা ভালো জার্নাল লিখতে পারে। তো আমার মনে হয় পঞ্চমী তিথিতে যাদের জন্ম, তাদের এই দিকে চলে যাওয়া উচিত। অধ্যাপনা এদের জন্য ভীষণ ভালো, শিক্ষকতা করা এদের জন্য ভীষণ ভালো, রিসার্চের গাইড হওয়া এদের জন্য ভীষণ ভালো। এবং এরা যদি যে জায়গায় থাকুক না কেন, সেই জায়গার যদি টপমোস্ট জায়গায় যেতে চায়, তাহলে রিসার্চ এদের জন্য বেস্ট অপশন। এবং পঞ্চমী তিথির লোকেরা কিন্তু খুব ভালো রাজনীতিবিদ হয়। তার কারণ তোমার মনের ভিতরে কি আমি তো জানাবো না। তো পঞ্চমীর এই একটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা রয়েছে। রাজনীতিতে দুরকমই দেখতে পাই।
শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ দুরকম পঞ্চমী দেখতে পাই। হ্যাঁ, কিন্তু রাজনীতিতে ওঠে কারা? যারা চুপ থাকে, বেশি কথা বলে না, তারা কিন্তু রাজনীতিতে অনেক টপ জায়গায় পৌঁছে গেছে। তুমি এখন দেখে নাও রাজনীতিতে কারা মার খাচ্ছে? যারা বেশি কথা বলে। তারা কিন্তু টপ, তারা অনেক কথা বলে যাচ্ছে, কিন্তু তাদের কিন্তু কথা কিন্তু গ্রাহ্য হচ্ছে না। তার কারণ অতিবাচন ভালো নয়, অতি সর্বত্র বর্জতে কে বলে গেছেন? চাণক্য বলে গেছেন। তো তো সেই অতি ব্যাপারটা কিন্তু পঞ্চমীর মধ্যে নেই। পঞ্চমী ভীষণ চাপা। তো পঞ্চমীর লোকেরা যদি ঠিকঠাক করে নিজেদেরকে রুল করতে পারেন, তাহলে ওরা যে জোনেই থাকবে না কেন সেই জোনে টপ মোস্ট লেভেলে পৌঁছে যাবে। এবার আমরা কোথায় আসবো? ষষ্ঠীর দিকে চলে ষষ্ঠীর আসবো। দিকে। তাহলে ষষ্ঠীর মালিককে, ষষ্ঠী মানে দেখো এমনি আমরা যদি বলি ষষ্ঠীকে, আমরা অনেক সময় কার্তিকের সাথে বলি ঠিকই, কিন্তু আমার পার্সোনাল বা আমরা যখন গুরু আমাদেরকে শেখাচ্ছেন তখন আমাদের বলছেন ষষ্ঠী মানে কিন্তু অনেকটা ওই বিশ্বকর্মার সাথে একটা রিলেটেড। তার কারণ হচ্ছে ষষ্ঠী তিথিতে যাদের জন্ম আমরা তাদেরকে না প্রতিকার দিই না। অনেক সময় তাদেরকে অনেকে না হাতে স্টোন পরে, তাবিজ কবচ পড়েন। তো আমরা তাদেরকে বলি ভাই যদি তাবিজ কবচ স্টোন ফোন থাকে তো সেগুলো খুলে ফেলুন। তার কারণ ষষ্ঠী মানে হচ্ছে মা ষষ্ঠী, এক তো যিনি কপাল লিখছেন, আবার বিশ্বকর্মা যিনি ক্রিয়েটার, যিনি আর্কিটেক্টার। তো আমার মনে হয় ষষ্ঠী তিথিতে যাদের জন্ম তাদের নিজের ভাগ্য নিজে গড়া উচিত, এবং এদেরকে এদের জীবনে না অনেক স্ট্রাগল আসবে, এবং এরা যদি সেই জায়গায় না ভেঙে যায় এবং তারা যদি চুপচাপ একটা জায়গায় দাঁড়িয়ে থাকে এবং তারা যদি সেই মানে মানে ভাঙবে তবু মচকাবে না, এইরকম একটা জোনে যদি তারা কাজ করে, তাহলে কিন্তু এরা আস্তে 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 একটা টপমোস্ট জায়গায় পৌঁছে যাবে। আর কেন কার্তিককে বলা হয়? তার কারণ ষষ্ঠী তিথির সাথে অ্যাডমিনিস্ট্রেশন একদম পুরোপুরিভাবে যুক্ত। আজকে তুমি আইপিএস হবে, নাকি তুমি ন্যাশনাল ডিফেন্সকে তুমি কানেক্ট করবে, নাকি তুমি আর্মি জয়েন্ট করবে, নাকি তুমি নেভি জয়েন্ট করবে, নাকি তুমি তুমি এয়ারফোর্স জয়েন করবে, তো বা পুলিশ ডিপার্টমেন্ট জয়েন করবে, তো সবটাই না ষষ্ঠী তিথির একটা আন্ডারে। তো ষষ্ঠী তিথিতে যাদের জন্ম, আবার তারা ভালো স্পোর্টসম্যানের দিকে ভালো চলে যেতে পারে, তো স্পোর্টসের দিকটাও এদের জন্য ভালো। তো ষষ্ঠী তিথিতে যাদের জন্ম হয় আমার মনে হয় তাদের এই রকম ক্যাটাগরিকে বেছে নেওয়াটা উচিত। মানে ফিজিক্যালি অ্যাক্টিভ কোনো কাজ। ফিজিক্যালি অ্যাক্টিভ, শুধু তাই না, আজকে ইডি, আজকে ধরো আজকে সিবিআই, সিআইডি, এই ধরনের যে সমস্ত প্রফেশন আছে, এই ধরনের প্রফেশনে ষষ্ঠী তিথির লোকেরা চলে যায়। এবং যেহেতু বিশ্বকর্মার কথা আমি তোমাকে বললাম, তার মানে এরা ভালো আর্কিটেকচার, তার মানে এরা সিভিল পার্টে এরা বড় জায়গায় পৌঁছে যেতে পারে, ভালো ইঞ্জিনিয়ার হতে পারে। ইঞ্জিনিয়ার হতে পারে, ব্রিজ বানাবে, বাড়ি বানাবে, সেতু বানাবে, রেল লাইন বানাবে। তার মানে এই ধরনের জায়গাটা কিন্তু এদের জন্য একটা বরাদ্দ। তার মানে আবার ষষ্ঠী তিথি মানে তুমি ল অ্যান্ড এনফোর্সমেন্ট, তার মানে আইনের জায়গায় চলে যেতে পারে, এবং আইনের জায়গায় এদের অ্যাডভোকেট হয়ে লাভ নেই। যদি ষষ্ঠী তিথিতেই তোমার জন্ম হয়, যদি তোমার মানে ল প্রফেশনকে ভালোই লাগে, তাহলে তুমি জাজের জন্য পরীক্ষা দাও। তুমি মানে তুমি যদি একটু ঠিকঠাক কাজ করতে পারো তাহলে তুমি জাজ হয়ে যেতে পারো, এবং এদের জাজমেন্টাল ক্ষমতা অনেক বেশি। তো সেই জায়গায়, এবং তুমি দেখবে এরা বড় বড় আঁকা জাজ বা ওই ভালো গানের শো হচ্ছে সেখানকার জাজ, তো এদের এই জাজমেন্টাল ক্ষমতা বেশি হওয়ার জন্য এদের, আমি সবসময় বলি ল প্রফেশনে তোমরা বাবা জাজের পরীক্ষা দাও। তো এরা জাজ হয়ে যেতে পারে, একটা স্বনামধন্য চিফ জাস্টিস হয়ে যেতে পারে, চিফ জাজ হয়ে যেতে পারে কোনো একটা বেঞ্চের। তো সেরকম একটা জায়গা কিন্তু আমরা ষষ্ঠী তিথির সাথে আমরা কানেক্ট করে থাকি। আজকে যদি সপ্তমী তিথিতে আসি আমরা, তার মানে সপ্তমী তিথিতে যখন তুমি আসবে, তার মানে সপ্তমীর যে মালিক তার আর আমি এখন নাম বলছি না, কারণ সবকটার নাম আমি আজকে বলবো না। তো সপ্তমীতে যদি তোমার কাজ হয়, তার মানে তোমাকে বুঝতে হবে তোমার মধ্যে তুমি একটা মাঝখানে পড়ে রইলে। সপ্তমীটা একটা মাঝখানের জায়গা। কেন? তার কারণ হচ্ছে এদিকের 14তম দিন, মানে আজকে 15টা দিন, তো 15টা দিনকে তুমি যদি ভাগো, সেখান থেকে হাঁটতে হাঁটতে তুমি যদি 7-এ এসে দাঁড়াও, তার মানে ওই 7 এজেস অফ ম্যান, তার মানে এদেরকে অনেক রকম দিন দেখে 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 লাইফে উঠতে হয়। ভাই সপ্তমীতে জন্ম মানে যদি সেটা কৃষ্ণপক্ষের সপ্তমী হয়, তার মানে তোমাকে বুঝে নিতে হবে তুমি প্রচুর স্ট্রাগল করতে 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 তুমি উঠবে, উপায় নেই। তার কারণ এই স্ট্রাগলটা তোমাকে দেখতেই হবে। তার কারণ তোমার সপ্তমী তিথিতে জন্ম, তোমাকে 7 রকমের বসন্ত দেখতে হবে। 7 রকমের বসন্ত দেখে তোমার চুল পাকবে, তারপর তোমার বসন্ত ভালো হবে, অভিজ্ঞতা সঞ্চয়। এবং এদের লাইফটা নদীর মতো, অর্থাৎ বাঁকে বাঁকে রহস্য পড়ে রয়েছে, এবং এই নদী কোন কোন দিক দিয়ে যাবে তা তো তোমার বলা খুব মুশকিল। তো এবং কিন্তু সপ্তমী তিথিতে যাদের জন্ম হয় আমরা জানি যতটা, যে এরা ভালো কর্মী হয়, সবথেকে ভালো এরা ভালো কর্মী হয়, এক। আর নইলে এরা যদি বিজনেসে থাকে তাহলে এরা বিজনেসের টপমোস্ট জায়গায় পৌঁছে যেতে পারে। কেন? তার কারণ বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তুমি যদি দেখো তাহলে সব কিন্তু আজকে এই সপ্তমী তিথির আন্ডারে পড়ছে। কেন? তার কারণ তারা জানে, তারা জীবনে এত 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 তারা লাইফটাকে এতভাবে দেখেছে।
এত অভিজ্ঞতা তারা সঞ্চয় করেছে যে Struggle করে সেখান উঠেছে। থেকে তারা জানে যে আমি এবার এখান থেকে পদ্মফুল কিভাবে হব, মানে বিজেপির কথা বলছি না, আমি পদ্মফুলের কথা বলছি। হ্যাঁ, তো পদ্মফুল কিভাবে আমি হব, তো সেটা কিন্তু এরা খুব ভালো জানে, নোট করতে জানে। এবং সপ্তমী তিথির মধ্যে আরও একটা ভালো যেটা কোয়ালিটি, সেটা হচ্ছে যে সপ্তমী তিথি জানে তোমাকে দিয়ে কিভাবে কাজ করাতে হবে। এরা জানে কিভাবে কাজ করাতে হবে তোমাকে দিয়ে, এবং এরা স্মার্ট ওয়ার্কার তৈরি করতে পারে। এবং এরা দেখবে অনেক গ্যাজেটসে এরা অনেক প্রেমী হয়, এবং এরা ইঞ্জিনিয়ারিং ট্রেডে অনেক ভালো হয়, এরা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে এরা অনেক ভালো হয়। আজকে ধরো তোমার যারা এই ধরো ক্যামেরাম্যান যারা আছেন, এরা সপ্তমী তিথিতে যদি জন্ম হয় তাহলে এরা ভালো ক্যামেরা পার্সন হবে। তার কারণ এরা এরা দেখো ব্যাপারটা হচ্ছে এরা ভুল করতে করতে শিখবে, এরা ভুল করতে করতে। কেন সপ্তমী আমি তোমাকে কি বললাম যে এরা অনেক রকম অভিজ্ঞতা দেখবে, এবং এরা বকুনি প্রচুর খাবে। এরা বকুনি খেতে 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 তবে এরা জীবনের একটা টপমোস্ট জায়গায় পৌঁছবে, এবং এরা ভালো গুরু পাবে, এরা ভালো ভীষণ ভালো গুরু পাবে। তো সপ্তমী তিথি একটা ভালো তিথি, যে তিথিটাকে নিয়ে আমার একটাই বলার যে সমঝে চলো, ব্যাস পরিষ্কার কথা। যদি সমঝে চলতে পারো এবং নিজের মেন্টাল স্টেবিলিটিকে তুমি যদি হাই এনার্জেটিক ওয়েতে তুমি যদি ধরে রাখতে পারো, তাহলে তো ভাই ঠিক আছে, নতুবা কিন্তু গণ্ডগোল। এবং সপ্তমী তিথিতে যাদের জন্ম হয় তাদের ম্যারেজ লাইফ কোয়েশ্চেন মার্কে থাকে। কেমন? তার কারণ হচ্ছে যে সপ্তমী তিথিতে জন্ম হয় মানেই হচ্ছে তোমাকে কিছু কর্মের জন্য জন্মগ্রহণ করতে হয়েছে, সংসার করার জন্য নয়। তোমাকে জীবনে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, তারপর গিয়ে তোমার কিন্তু মানে তোমাকে কর্মের দিকেই তোমাকে থাকতে হবে। তোমার ঘর বা ঘরের সংসার বা গৃহের সংসার বা গৃহসুখ থেকে তোমাকে বঞ্চিত থাকতে হতে পারে। এজন্য সপ্তমী তিথিতে যাদের জন্ম হয় তাদের ম্যাক্সিমাম পার্টে, এবং সেটা যদি কৃষ্ণপক্ষ হয় তাদের ম্যাক্সিমাম পার্টে তাদের বিয়ে খারাপ, এটা আমরা দেখেছি। একটা কেন 10 নম্বর বিয়েও তাদের টেকে না, সেও আমি দেখেছি। এবং আমার কাছে সবথেকে বেশি ভালো উদাহরণ বর্ধমানের একটি মেয়ে, যে 11 নম্বর সপ্তমী তিথিতে জন্ম, 11 নম্বর বিয়ে করে এসে আমাকে বলছে, সম্রাটদা আমি আমার 11 নম্বর হাজব্যান্ডকে নিয়ে এসে তোমার সামনে বসলাম, এই বিয়েটা কি আমি টিকবে, নইলে আমি আর বিয়ে করব না। আমি তাকে বলেছিলাম ভাই তোমার 11 নম্বর বিয়ে করে এসছে, বিশ্বাস করবে, তার সপ্তমী তিথিতে জন্ম। তো সপ্তমী তিথিতে যদি জন্ম হয়, বৈবাহিক জায়গা থেকে তোমরা দূরে থাকো, তার কারণ গৃহসুখ তোমার জন্য নয়, তোমার জন্ম হয়েছে সমাজে কিছু করে যাওয়ার জন্য, সমাজে একটা দাগ কেটে যাওয়ার জন্য। তো সেটা হচ্ছে সপ্তমী। দুঃখ পেয়ে যাবেন যারা সপ্তমীতে জন্মেছেন তারা তোমার কথা শুনে। কিছু করার নেই। এখন তখন লতা মঙ্গেশকর যদি বিয়ে করতেন তাহলে তো তিনি আর ভালো গায়িকা হতে পারতেন না, এবং তার গলা নিয়ে রিসার্চ করা হতো না। তো তিনি তো বিয়ে নিয়ে অত ভাবেননি। তো কাজে আমার মনে হয় সপ্তমী তিথির জাতক জাতিকাদের বিবাহ নিয়ে খুব বেশি ভাবা চিন্তা উচিত না। যা ভাবনা চিন্তা তার জীবন নিয়ে করা উচিত, যে আমি এই জন্মটা পেয়েছি, এই জন্মটা আমি কত দূর নিয়ে যেতে পারি। কর্ম নিয়ে ভাববে। এবং দেখো নাম্বার 7 আনপ্রেডিক্টেবল একটা নাম্বার, এবং তুমি 7 নম্বর মানে ওই তিথির 7 নম্বর তিথিতে এসছো, CR7, আবার এদিকে ধনির 7, তো সবই তো 7। তো তুমি সপ্তমী তিথিতে এসছো, তোমার আনপ্রেডিক্টেবল। আবার সপ্তমী তিথিতে যাদের জন্ম হয় তারা খুব ভালো ওই সার্জিক্যাল মানে সার্জারি তারা ভালো করতে পারে। তারা ডাক্তার হলেও তারা সার্জারির পার্টে তারা খুব নাম করা ডাক্তার হতে পারে, মেডিসিনের পার্টে না। কিন্তু দেখো আবার মেডিসিনের পার্টে আমি একটা জিনিস বলতে বলতে মনে আসলো, পঞ্চমী তিথিতে যাদের জন্ম তারা কিন্তু মেডিসিনের পার্টে আবার টপার হয়ে যেতে পারে। এই জন্য পঞ্চমী তিথি তারা যদি এমডি হয় আর তুমি যদি সেই ডাক্তারকে দেখাও, তার ওষুধে তুমি কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো এটা একটা পার্ট। কেমন? তার মানে পঞ্চমী তিথির লোকেরা মেডিসিন নিয়েও রিসার্চ করতে পারে, বা তাদের মেডিসিন নিয়ে পড়াশোনা করা উচিত। আর ওই যে কি বললাম, নাগ মানে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এবার তাহলে দাদা নবমী, অষ্টমী আগেই হয়ে গেছে। অষ্টমী আগে আমরা বলে ফেলি, বলে তাহলে এবার দিয়েছো। আমরা নবমীতে চলে আসি। বেশ, না নবমীর মানুষরা ওয়েট করছে। তাহলে নবমীর জন্য আমরা যাকে ধরি তিনি হচ্ছেন নবদুর্গা। এবং নবমী এমন একটা তিথি, আমি এই তিথিটাকে ভীষণ পছন্দ করি। তার কারণ হচ্ছে এদের মধ্যে স্টেবিলিটি অনেক হাই, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এরা এরা ছাড়নেওয়ালা নয়, তার কারণ এরা শেষ দেখে ছাড়বে, এইরকম একটা ডেডিকেশন এদের মধ্যে থাকে। তার কারণ আমরা যদি দেখি ওই মানে 1000 বছরের যুদ্ধ, সেই 1000 বছরের যুদ্ধ মা দুর্গার সাথে অসুরের হয়েছিল, তো সেই তারপরে তিনি জয়লাভ করেছিলেন। তো সেই কানেকশনটা আমরা এখানে খুঁজে পাই যে থামবো না, শেষটা দেখে ছাড়বো। তো নবমী তিথিতে যাদের জন্ম হয়, সে কৃষ্ণপক্ষ হোক সে শুক্লপক্ষ হোক, তার মানে তাদের মধ্যে এই ডেডিকেশনটা প্রচণ্ড বেশি, তাদের মধ্যে টেনাসিটি অনেক বেশি, তাদের মধ্যে ধৈর্য অনেক বেশি, তারা অসহিষ্ণু মোটেও নয়, তাদের মধ্যে প্রচণ্ড সহনশীলতা রয়েছে, সহ্য করার ক্ষমতা প্রচণ্ড পরিমাণে রয়েছে। এজন্য এরা যে সাবজেক্টে হাত দেবে না কেন, এরা খুব গুছিয়ে কাজ করতে এরা পছন্দ করে, এবং যে টপিকটাকেই এরা তুলবে না কেন বা যে বিষয়টাকেই তুলবে না কেন, তার শেষটা এরা দেখে ছাড়বেই ছাড়বে। এবং দেখো এটা আমরা
এখানে আবার একটা ৯ সংখ্যাও কোথাও না কোথাও কানেক্টেড না, তার মানে এর মধ্যে একটা মার্শিয়ান এনার্জিও রয়েছে। এরা প্রচণ্ড পরিমাণে এনার্জেটিক, এরা কাজকে মোটেও ভয় পায় না, এরা বিপদকে মোটেও ভয় পায় না। বিপদ তো এদের জীবনে বারংবার আসে, কিন্তু এরা মাথা উঁচু করে থাকে এবং বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে সেই বিপদের সঙ্গে লড়াই করবার জন্য। সাহসী হয়। সাহসী হয় এরা প্রচণ্ড পরিমাণে। যেহেতু তুমি সাহসী বললে, তার মানে দেখবে আজকে নবমী তিথিতে বা অনেক বড় বড় যারা ট্রেকার, যারা আজকে পাহাড় ট্রেক করছে, তারা কিন্তু নবমী তিথিতে তাদের কিন্তু জন্ম হয়। এবং মোটামুটিভাবে বলা যেতে পারে যে মানে আজকে ন্যাশনাল ডিফেন্সের যারা কর্নেল বা অনেক উচ্চ পদস্থ যারা মানে ডিফেন্সের যারা উচ্চ পদস্থ কর্মচারী, তারা কিন্তু নবমী তিথির আন্ডারে তারা থাকতে পারে, বা নবমী তিথির লোকেরা এইরকম জনারে পৌঁছে যেতে পারে। এবং নবমীর মধ্যে একটা যুদ্ধকালীন একটা ট্রিক্স তারা থাকেই, এই জন্য এরা ভালো যুদ্ধ অপারেট করতে পারে, এরা দেশের ভালো অ্যাম্বাসাডার হতে পারে। তো এদের মধ্যে সেই কোয়ালিটিটা রয়েছে। এরা যদি আইএফএস দেয়, এরা কিন্তু ক্র্যাক করতে পারে অনেক বেশি তাড়াতাড়ি। তো এই একটা কানেকশন যেমন রয়েছে, আবার এরা প্রচণ্ড রিচুয়ালিস্টিক এবং এরা প্রচণ্ড আধ্যাত্মিক এবং স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড হয় এরা প্রচণ্ড পরিমাণে। কিন্তু হ্যাঁ, এদেরকে যা বোঝাতে হবে সবটাই লজিক দিয়ে বোঝাতে হবে, লজিক ছাড়া এরা কিছু বুঝবে না। এবং আমি আরেকটা জিনিসও দেখেছি যে নবমী তিথির মধ্যে যে এরা এক অর্ধ নাস্তিক হতে পারে, আর এক অর্ধ প্রচণ্ড পরিমাণে আস্তিক। তার মানে এদের মধ্যে না ওই যেহেতু লজিক থাকে, প্রথমে এদের ভগবানের প্রতি এদের হয়তো বিশ্বাস নাও থাকতে পারে, কিন্তু অ্যাজ দ্য ডে প্রগ্রেস, আস্তে আস্তে যত দিন এগোচ্ছে, তার চুল যত পাকছে, তার অভিজ্ঞতা তিনি যত সঞ্চয় করছেন, আস্তে আস্তে তারা কিন্তু সেই তাদের ওই ওই নাস্তিকতা থেকে তারা বেরিয়ে তারা ওই আস্তিকতার দিকে তারা কিন্তু চলে আসে। এবং নবমী তিথিতে যাদের জন্ম হয়, এরা প্রচণ্ড ডিসিপ্লিন লাইফ লিড করতে এরা ভীষণ পছন্দ করে এবং খুব টাইম বাবু হয় এরা। রাত্রি ৯টা মানে রাত্রি ৯টাতেই খাবো, রাত্রি 10টার মধ্যে শুয়ে পড়বো, আবার পরের দিন ভোরবেলা 4টের মধ্যে উঠে আমি আবার, এবং এরা মানে ফিটনেস ফ্রিক হয়। আমি এবং এটাও দেখেছি যে এরা ভালো রেসলার হয়, ভালো বডি বিল্ডার হয়, বা তোমার ওই ডিসিপ্লিন যেখানে জড়িয়ে রয়েছে সেই সমস্ত জায়গায় না এরা অনেক বেশি সুন্দরভাবে কাজ করতে পারে। এবং এরা জীবনে কেন সফল, আজকে তো একটা প্রশ্ন আসবে যে নবমী তিথির লোকেরা জীবনে কেন সফল, তার কারণ এরা ডিসিপ্লিন লাইফ লিড করতে পছন্দ করে। তো আজকে যে বাবা মারা হয়তো এই অনুষ্ঠানটা দেখছে, তার বাচ্চার হয়তো নবমী তিথিতে জন্ম হতেই হতে পারে, তাহলে আমার বাচ্চার যদি আজকে নবমী তিথিতে জন্ম হয়, তার মানে আমার বাড়িতে একটি একটা হীরের টুকরো বাচ্চা আমার বাড়িতে জন্মগ্রহণ করেছেন। এবার তাকে লালন পালন করতে গেলে, তার জীবনের ডেভেলপমেন্ট আনতে গেলে, তার বাবা মাকেও রুচিশীল বা রুচিশীলা হতে হবে। শুধু তাই না, অনেক সিস্টেমেটিক লাইফ লিড করতে হবে। তার মানে বাচ্চার মধ্যে সেটা ইমপ্লান্ট করতে হবে যে বাচ্চা কখন ঘুমোবে, কখন পড়বে, কখন খাবে। তার মানে একটা ডিসিপ্লিন লাইফ কিন্তু বাচ্চার মধ্যে দিতে হবে। তার জন্য বাবা মাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। যদি পারেন তো তারা দেশ ও দশের জন্য একজন বিরাট বড় একজন মানুষকে তারা জন্ম দিয়েছেন এবং মানুষকে তারা প্রতিষ্ঠা করতে পারবেন। এবং তার বাচ্চাকে তারা যদি সেভাবে লালন পালন করেন, তো সেই বাচ্চাটি কিন্তু দেশ ও দশের মুখ উজ্জ্বল করবে। শুধু তাই না, সেই বংশেরও মুখ উজ্জ্বল করতে পারে। তো আজকে এই মানে নবমীকে নিয়ে আমার একটা ভীষণ একটা আলাদা একটা ফ্যাসিনেশন রয়েছে। এবং আমি যখনই না কোনো নবমী তিথির লোক আমার কাছে আসে, আমি তাদেরকে বলি, ভাই আর যাই হোক ডিসিপ্লিনটা মেনটেন করা শিখতে হবে। এবং দেখো, নবমী তিথির লোকেরা যদি ডিসিপ্লিন না হয়, যদি তারা শৃঙ্খলাবদ্ধ না হয়, যদি তারা সময়কে তারা যদি গুরুত্ব না দেয়, তাহলে কিন্তু তাদের লাইফে প্রচুর ডিস্ট্রাকশন চলে আসে, তাদের লাইফে প্রচুর বিফলতা আসে এবং তারা জীবনে চেষ্টা করেও দাঁড়াতে পারে না। কেন? তার কারণ তারা সময়কে কখনো গুরুত্ব দেয়নি। এজন্য, এবং তাদের মধ্যে ধৈর্য তাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে রাখতে হবে। এবং নবমীর মধ্যে ধৈর্য প্রচণ্ড পরিমাণে আছে, কিন্তু যে বাচ্চাদের মধ্যে ধৈর্য নেই, তার মানে বুঝতে হবে তোমার তিথির যে মালিক, সে কোথাও না কোথাও জন্মছকে একটা নেগেটিভ ইম্প্যাক্টে পড়ে গেছে। তার মানে সেখান থেকে তাকে কিভাবে বাড়ানো যায় সেই ব্যাপারটা কিন্তু জানতে হবে, বা সেই ব্যাপারটাই কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। তারপরে সেই সিস্টেমটা তার মধ্যে আমাকে ইমপ্লান্ট করতে হবে। আজকে নবমী তিথিকে নিয়ে আমার আর বেশি কিছু বলার নেই, তার কারণ এরা যে সেক্টরে হাত দেবে, তারা যদি গুছিয়ে হাত দিতে পারে, ডিসিপ্লিন ওয়াইজ হাত দিতে পারে, তাহলে এরা ভীষণ বড় জায়গায় পৌঁছে যাবে। আমরা কি দশমী নিয়ে আলোচনা করেছি? দশমী যে আমি মালিক বললাম, তাকে আমরা প্রথমে একটু আলোচনা করেছিলাম যে 10 দিক তাদেরকে ভালো হতে হবে। কেন? এদের মালিক হলেন দিকপালরা। দিকরা কোথা থেকে জন্মগ্রহণ করেছে? ব্রহ্মার কান থেকে দিকের জন্ম হয়েছিল। তো এই যে দিকপাল, অর্থাৎ এই যে 10টা মেয়ে, এই 10টা মেয়ের সাথে 10টা দিকপালের জন্ম হয়েছে, বিয়ে দেওয়া হয়েছিল, যে সেই মেয়েদের প্রোটেক্ট করার জন্য 10 জন দিকপাল হয়েছে। সেই দিকপালদের তাদের সাথে বিয়ে দেওয়া হলো। যেমন উদারভা, হ্যাঁ, আন্দারভা, এরকম করে আমাদের কিছু কিছু আমাদের দেখা হয়। পূর্বার সাথে ইন্দ্রের বিয়ে হয়েছে, তো এরকমভাবে দেওয়া হয়। কেমন?
তাই এটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করবো। একদম। কিন্তু আমরা আগে একটু আলোচনা করেছিলাম যে এদের 10 দিক এদের ভালো রাখতে হবে, এবং এদের মধ্যেও প্রচণ্ড পরিমাণে এদের বাস্তু এদেরকে প্রচণ্ড পরিমাণে ঠিক রাখতে হবে। বাস্তু থেকে যদি এরা নেগেটিভ এনার্জি পায়, তাহলে বাস্তুর কোনো একটা দিক যদি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু এরা নেগেটিভ ইম্প্যাক্টে পড়ে যেতে পারে। এবং দশমীর মধ্যে যেটা রয়েছে যে, আবার দশমী তিথির মধ্যে দেখো একটা ডিট্যাচেবল একটা জায়গা রয়েছে। তার কারণ এদের মধ্যে না জীবনে অনেক কিছু ছাড়তে হয় এদেরকে, অনেক ত্যাগ স্বীকার করতে হয় এদেরকে। কেন দশমী তিথিতে আমরা কি দেখি, বিজয়া হচ্ছে, মা চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে। তার মানে যে ডিট্যাচমেন্ট, আজকে দশমী তিথির মধ্যেও কিন্তু সেই ডিট্যাচমেন্ট রয়েছে। আজকে দশমীকে আবেগ ছাড়তে হবে, কারণ তুমি যদি দশমীর মধ্যে যদি প্রচুর আবেগ থেকে যায়, তো তোমার সামনে পড়ে থাকবে এক থালা সোনা, কিন্তু তুমি যদি সেই আবেগকে কাজে লাগাও, তাহলে তুমি সেই সোনাকে ইউটিলাইজ করতে পারবে না, বা তুমি সেই স্বর্ণকে তুমি ইউটিলাইজ করতে পারবে না, তুমি সেই হিরেকে ইউটিলাইজ করতে পারবে না। তো এদের মধ্যে ডিট্যাচমেন্ট রাখতে হয়। বেশি ইমোশন এদের মধ্যে থাকলে খুব সমস্যা। তার কারণ এরা প্রচণ্ড, আমি বলবো তো ভীষণ ট্যালেন্টেড। এদের মধ্যে এত ট্যালেন্ট থাকে, সেই ট্যালেন্টটাকে যদি এরা কাজে লাগায়, তারা যে সেক্টরে যুক্ত রয়েছে, তারা যদি কাজে লাগাতে পারে, তাহলে তাদের আলাদাই জোন, এবং এরা 10 দিকে প্রচারিত হতে পারে, 10 দিকে এদের নাম ছড়িয়ে পড়তে পারে। তো এদের জন্মই হয় তার জন্য যে এরা দেশ ও দশের জন্য কিছু করবে, এরা দেশ ও দশের মুখ উজ্জ্বল করবে। তো দশমী তিথিকে একটা এনার্জাইজ জায়গায় কিন্তু রাখতেই হবে। এবং দশমী তিথির মধ্যে আরও একটা জিনিস দেখেছি, এরা ভীষণ মেনটেন করতে পারে। কেন মেনটেন করতে পারে? এদের মধ্যে ডিট্যাচমেন্ট তো আসে, বাট এদের বৈবাহিক ডিট্যাচমেন্ট হয় না কিন্তু। তার কারণ এরা জানে যে আমি আমার পরিবারকে কিভাবে চালাবো। ওই যে বললাম দিক, তার মানে এদের 10 দিকের নলেজ থাকে না, তার মানে এরা ভীষণ নলেজেবল হয়। এরা যে পার্ট নিয়ে কাজ করছে, সেই পার্টের পেছনে এরা অনেক খাটাখাটনি করে, সেই পার্ট নিয়ে এরা পড়াশুনো করে, এবং তাদের পূর্ণাঙ্গ নলেজটা তাদের থাকে। এই জন্য এরা ভীষণ সিস্টেমেটিক ওয়েতে এরা কাজ করবে, এবং এরা সম্পর্কের বিষয়েও এরা ভীষণ ওয়াকিবহাল। এদের যদি সন্তান থাকে দশমী তিথির, এরা সন্তান নিয়ে ভীষণ, ওই কী বলে একটা বাংলায় কথা আছে না, যে সন্তান নিয়ে এরা ভীষণ একাত্ম, এবং সন্তানকে এরা হাতছাড়া করতে নারাজ, এবং সন্তানের পঠন পাঠন, সন্তানের কেরিয়ার, সন্তানের জীবনযাপন সবটাই এরা কন্ট্রোল করতে পছন্দ করে, এবং এরা ডমিনেট করতেও পছন্দ করবে। এবং দশমী তিথিতে যাদের জন্ম হয়েছে, তারা যদি সে যদি পুরুষ মানুষ হোক বা সে স্ত্রী নারী হোক, এরা বাড়িতে ডমিনেট করবে এবং রুল করবে, এবং এদের কথাই শেষ কথা, সেই ব্যাপারটাকে মেনটেনও করতে হবে। তো এরা ডমিনেন্ট একটা, এদের মধ্যে ডমিনেশনের একটা ব্যাপার থাকে, যার জন্যই এরা যে কাজ করে না কেন সেই কাজে এরা রুল করতে পছন্দ করবে। ক্রিকেট খেললে সেখানেও রুল করবে, ফুটবল খেললে সেখানেও রুল করবে, চাকরি করতে গেলে সেখানেও রুল করবে, ব্যবসা করতে গেলে সেখানেও রুল করবে। এবং যেহেতু 10 দিক, তার মানে এদের ক্রিয়েটিভ জোন অনেক হাই, এবং তুমি দেখবে দশমী তিথির লোকেরা অনেক বেশি ক্রিয়েটিভ। এদের ভেতর থেকে এমন এমন কিছু ক্রিয়েটিভ বেরিয়ে আসে, বা এমন এমন কিছু ক্রিয়েটিভিটি বেরিয়ে আসে, যা আর 5 জনের মাথায় নেই। কেন? এর তো 10 দিক দিয়ে ভাবনা চলছে না, এ তো একটা জিনিসকে একভাবে ভাবছে না, 10 ভাবে ভাবছে। তো এর ক্রিয়েটিভ জোন অনেক হাই হয়ে যায়। এই জন্য আমি বলি দশমী তিথিতে যাদের জন্ম হয়, তারা যদি একটু ফ্যাশনে চলে যায়, তারা যদি একটু মডেলিংয়ে যদি চলে যায়, তারা যদি অভিনয়ে চলে যায়, তাদের জন্য একটা বেটারমেন্ট। বা এরা যদি কোনো শিক্ষার কোনো একটা ইনস্টিটিউট নিয়ে কাজকর্ম করে, তাহলে এদের জন্য একটা বেটারমেন্ট। বা এরা ক্রিয়েটিভ যে কোনো জোন নিয়ে যদি কাজ করে, আজকে দশমী তিথির লোক সে যদি একটা ফিল্মকে সে যদি ডিরেক্ট করে, তো দেখবে সেই সিনেমার মান অনেক হাই এনার্জিতে পৌঁছে যাবে। তুমি একটা আলাদা মনে হবে যেন একটা ভালো ছবি দেখে আমি বেরোলাম প্রেক্ষাগৃহ থেকে। মানে এই পার্টটা দশমী তিথির কিন্তু একটা বিরাট একটা ইন্টারেস্টিং পার্ট, এবং এটা 10 না, তার মানে নাম্বার 1। তো সেখানে যদি 1 আর 0 তুমি যদি ক্যালকুলেট করো, তো নাম্বার 1, তার মানে নাম্বার 10 যেহেতু, তার মানে এরও 1 হওয়ার ক্ষমতা, তার মানে এ সবসময় একে থাকবে। এবং এরাও লড়াই করে আমি কিভাবে নাম্বার 1 হব এবং টপে থাকবো। এরা টপ জায়গাকে এরা ছাড়তে নারাজ। তো এটা গেল দশমী তিথির একটা মাহাত্ম্য। এবার যদি আমরা একাদশী তিথিতে আসি, একাদশী তিথির মালিককে, একাদশী তিথির মালিক হলেন কুবেরজি। এবং শুধু তাই না, একাদশী তিথি থেকে একটা ভীষণ একটা সাবধান বাণী আমি করে দিই, সেটা হচ্ছে একাদশী কারা করে? নর্মালি বিধবা মহিলা। নর্মালি বিধবারা। তার মানে প্রথমেই বুঝে নিতে হবে, একাদশী তিথিতে যদি তোমার জন্ম হয়, তার মানে তোমার ম্যারেজ নিয়ে কিছু ইস্যু থাকবে। আইদার তোমার ম্যারেজ ডিভোর্সে পরিণত হবে, আইদার বা তোমার ম্যারেজের যে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী, তাকে তুমি চিরতরে হারাতে পারো, এবং তিনি পরলোকে গমন করতে পারেন, এবং তোমার মধ্যে বৈধব্য যোগ বা তোমার মধ্যে স্ত্রী হারা বা স্ত্রী বিয়োগ যোগ তোমার মধ্যে তৈরি হতে পারে যদি একাদশী তিথিতে জন্মগ্রহণ হয়। নর্মালি তো একাদশীতে জন্মালে মা বাবারা খুশি হন যে একাদশীর মতো তিথিতে আমার সন্তান জন্মেছে। হ্যাঁ, রানী রাসমণিরও তাই। তার কারণ হচ্ছে আজকে রানী রাসমণির দেখো
একাদশী তিথিতেই জন্ম, এবং তিনি আজকে কত বড় জায়গায়, তিনি আজকে দক্ষিণেশ্বরের তিনি প্রতিষ্ঠাতা, তাই তো? তার মানে আজকে তার মধ্যে, এবং একাদশী তিথির মধ্যে একটা বিরাট বড় একটা ব্যাপার আছে যে বিষ্ণু এই তিথিকে ডমিনেট করে। তো যেহেতু বিষ্ণু ডমিনেট করে, তো এদের মধ্যে একটা সাত্ত্বিকতা থাকে, এদের মধ্যে একটা ঐশ্বরিক ব্যাপার থাকে, ঈশ্বরের সাথে এরা অনেক বেশি কানেক্টেড। কেন এদের বিবাহিত জীবন নষ্ট হয়, এর পেছনে একটা লজিক আছে। তার কারণ ঈশ্বর এদেরকে কাছে টেনে নেয়, যে ঈশ্বরের কাজে এদেরকে লাগানোর জন্য, ঈশ্বরের সেবায় নিয়োজিত করার জন্য একাদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দেখো, একাদশী তো, যাদের একাদশী তিথিতে জন্ম তারা হয়তো তাদের ম্যারেজ খারাপ হতে পারে, তাদের ডোমেস্টিক পার্ট খারাপ হতে পারে, কিন্তু অর্থভাগ্য তাদের বিরাট, এবং এদের হাতে এত অর্থ আসবে যে এরা দেশ ও দশের দায়িত্ব নিতে পারে, এরা একটা সংস্থার দায়িত্ব নিতে পারে, এরা একটা সমাজের দায়িত্ব নিতে পারে, এরা তাদের পারিপার্শ্বিক জায়গার দায়িত্ব নিতে পারে। তো দেখবে রানী রাসমণির হাত দিয়ে কত কত বড় বড় কাজগুলো আজকে হয়ে গেছে। তো একাদশী তিথি অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু একাদশী তিথিতে যদি জন্ম হয়, অল্প বয়সে বিবাহ চলবে না। তোমাকে মিনিমাম একটা এজ পর্যন্ত তোমাকে দাঁড়াতে হবে। যদি তুমি 30-এর ঊর্ধ্বে গিয়ে যদি তুমি বিবাহ করো, তোমার বিবাহ ভালো হওয়ার কথা, কিন্তু 30-এর আগে যদি কোনো একাদশী তিথিতে জাতক জাতিকা জন্মগ্রহণ করেছে, তা যদি 30-এর আগে তিনি যদি বিয়ে করে নেন, তাহলে তার বিবাহ বিপর্যস্ত হয়ে যাওয়ার মতো একটা জায়গায় কিন্তু থাকবে। সেই জায়গা থেকে একাদশী তিথিকে কিন্তু একটু সাবধান করতেই হবে। আর একাদশী তিথির মধ্যে প্রচণ্ড পরিমাণে মণি মাণিক্য রত্ন পড়ে রয়েছে, এবং একাদশী তিথির লোকেরা সাধারণত বিজনেসকে কানেক্ট করলে আমার মনে হয় এদের জন্য বেটার হবে, এদের জন্য অনেক বেটার। এবং একাদশী তিথি অনেক বেশি স্পিরিচুয়ালি অ্যাক্টিভ, এবং এদের উপর একটা ঈশ্বরের একটা আশীর্বাদ থাকে। এবং আমি দেখেছি একাদশী তিথির জাতক এবং জাতিকারা প্রচণ্ড ভালো সাধু, বা তারা প্রচণ্ড ভালো মানে সাধ্বী, তারা এরকম একটা জায়গায় চলে যায়, বা এরা টাকা পয়সার সাথে জড়িত থাকলেও এদের একটা পার্ট প্রচণ্ড আধ্যাত্মিক। হয়তো তারা সকাল থেকে রাত অবধি প্রচণ্ড পরিমাণে ভালো করে ব্যবসা করলো, চাকরি করলো, সব কিছু করলো, টাকা ইনকাম করলো, বাট বাড়িতে এসে সে একটা দারুণ একটা সাধু মতো একটা জীবনযাপন করতেও আরম্ভ করলো। তো এই কানেকশানটা এদের মধ্যে ভীষণ ভালো, এবং এরা জানে লাইফকে কী করে চার্ন করতে হয়। তো একাদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তিথি, এবং একাদশী তিথি নিয়ে আমার একটাই বলার, যে যারা একাদশী তিথিতে জন্মগ্রহণ করেছেন, তারা যদি স্পিরিচুয়ালি একটু ইনক্লাইন না হন, বা স্পিরিচুয়াল জায়গা থেকে তারা যদি দূরে থাকে, তো তাদের লাইফ কিন্তু অত্যন্ত নেগেটিভ ইম্প্যাক্টে ভরে যাবে, এবং ঈশ্বরের আশীর্বাদ যদি তাদের না থাকে, তাদের লাইফ কিন্তু দুর্বিষহ হতে পারে। তো একাদশী ভীষণ, আমি বলবো, কি বলা যেতে পারে, মানে খুব সফট একটা জায়গা, যার একটু আঘাত পেলেই এই তিথি কিন্তু ভেঙে চুরে পড়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে একাদশী তিথিকে সাবধানে থাকতে হবে। কিন্তু একাদশীর মধ্যে একটা কোয়ালিটি আছে, যে আপনার মধ্যে অর্থ রোজগার করার ক্ষমতা প্রচুর, আপনি চাইলে প্রচুর অর্থ রোজগার করতে পারেন, এবং আপনি বড়লোক হয়ে যেতে পারেন, ধনী ব্যক্তিত্ব হয়ে যেতে পারেন, মার্সিডিস চড়তে পারেন, BMW চড়তে পারেন, জ্যাগুয়ার, ল্যাম্বরগিনি, ফেরারি সব চড়তে পারেন, কিন্তু আপনাকে ডেডিকেটেড থাকতে হবে আপনার কর্মে, এবং উইথ ঈশ্বরে ভক্তি নিয়ে যদি থাকা যায়, তাহলে একাদশী তিথি একটা মারাত্মক জায়গায় যাবে। দ্বাদশী তিথি আজকে যদি আমরা বলি, দ্বাদশী তিথির ক্ষেত্রে আমার তো বলবো যে বিশ্বদেব হচ্ছেন এনার আবার দেবতা, কিন্তু সমস্যা হচ্ছে দ্বাদশী তিথির লোকেরা বুঝতে পারে না আমার জীবনে আমাকে কি করতে হবে। কেন? তার কারণ এরা ঘেটে হওয়া একটা পরিস্থিতি হয়, কিন্তু এদের মধ্যে নলেজ প্রচণ্ড বেশি থাকে। এবং দ্বাদশী তিথির মধ্যে আমি যেটা দেখেছি, এরা পঠন পাঠনে একটু বেশি ইন্টারেস্ট দেখায়। এদের আর কিছু না লাগবে না, এরা একটু পড়তে ভালোবাসবে, এরা একটু রিসার্চ করতে ভালোবাসবে, রিসার্চ ওরিয়েন্টেড কাজের দিকে এরা একটু চলে যাবে, হাইফাই পড়াশোনার দিকে চলে যাবে, বিদেশে গিয়ে বসবাস করবে। কারণ দ্বাদশী তিথির মধ্যে না একটা বিদেশে বসবাস করার একটা 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 প্রবণতা থাকে। আর দেখো, দ্বাদশী তিথিকে যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে এটা হচ্ছে 2 আর 1 3, তার মানে কোথাও না কোথাও বৃহস্পতির একটা কানেকশন এখানে আসে। আর বৃহস্পতি আমাদের কি দেখে? বৃহস্পতি আমাদের আকাশ তত্ত্বকে দেখে। তার মানে আকাশ তত্ত্ব মানে দ্বাদশী তিথিতে জন্ম হয়েছে, তোমার কলকাতায় জন্ম, তুমি যতক্ষণ না বাড়ি থেকে দূরে যাচ্ছ, ততক্ষণ তোমার কিন্তু উন্নতি নেই। তার মানে বাড়ি থেকে দূরের জায়গাটা বা দূরবর্তী স্থানকে তোমাকে কানেক্ট করতে হবে। যদি তুমি বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে কানেক্ট করতে পারো, তাহলে দ্বাদশী তিথির জাতক জাতিকারা উন্নতির জায়গায় পৌঁছে যাবে, উন্নতির শিখরে পৌঁছে যাবে। আমার কাছে অনেক বাচ্চা ছেলে মেয়ে আসে যাদের দ্বাদশী তিথিতে জন্ম, যাদের মা বাবা আসেন। আমি বলি আপনার ছেলেকে বোর্ডিংয়ে রেখে পড়ান, তার কারণ আপনার হাতে রান্না খেয়ে যেন ছেলে পড়াশোনা না করে। যত আপনাদের থেকে দূরে চলে যাবে, তত এই ছেলের বেটারমেন্ট। এবং দেখবে এরা অনেকটা বেশি আশ্রমে মানুষ হয়, বা হয়তো দেখা গেল পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পড়ছে, বা বাড়ি থেকে বহু দূরে পড়ছে, বা ডন বস্কোতে পড়ছে, বা দেখা গেল পাহাড়ে কোথাও পড়াশোনা করছে। তো এরা যত বাড়ি থেকে দূরে থাকবে তত ভালো।
এদের বিদেশে সেটেলমেন্ট এদের প্রচণ্ড পরিমাণে হয়। একাদশী তিথিরও কিন্তু বিদেশে সেটেলমেন্ট প্রচণ্ড হয় দ্বাদশীর মতো। তো দ্বাদশীরও কিন্তু বিদেশের সেটেলমেন্ট থাকবে। এরা ফ্রিকুয়েন্ট ট্র্যাভেল করবে, এরা এক জায়গায় থেমে থেকে কাজ করতে ভালোবাসে না, এক জায়গায় থাকেও না, এদের একটা ঘুরে 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 কাজ করার একটা প্রবণতা হয়। এই জন্য দ্বাদশী তিথির লোকেরা মার্কেটিং ডিপার্টমেন্টে একদম টপার হয়ে যায়। আমি সবসময় বলি যে আপনারা এমবিএ ইন মার্কেটিং, এমবিএ ইন ফিন্যান্স, এইরকম জায়গায় যদি আপনারা কাজকর্ম করতে পারেন, দ্বাদশী তিথির লোকেরা একটা ভালো জোনে পৌঁছে যেতে পারবে। এবং দ্বাদশী তিথির লোকেরা ডুয়াল কর্মের দিকেও একটা একটা নীতি থাকে, যে আমি একটা কাজ করতে করতে আরেকটা দিক থেকে যদি আমি ইনকাম করতে পারি, এই রকম একটা পার্টও কিন্তু দ্বাদশী তিথির মধ্যে দেখা যায়। এবং দ্বাদশীর একটা ক্যারেক্টার আমি দেখে নিয়েছি যে দ্বাদশী তিথি আর যাই হোক, আমি ভগবানে কোনো বিশ্বাস করি না, যা করব আমি কর্মে বিশ্বাসী, আমার কর্ম যেমন আমার ভাগ্য তেমন। এরা জীবনে অনেক কষ্ট পাচ্ছে, বাট দেখা যাচ্ছে এরা মন্দিরে গিয়ে মাথা ঠকাবে না। তার কারণ কি, এরা নাস্তিক টাইপের, এরা প্রচণ্ড পরিমাণে নাস্তিক, মানে এদের মধ্যে না ওই ভগবানের বিশ্বাসটাই এদের মধ্যে নেই। এরা এবং দেখবে যে দ্বাদশী তিথির লোকেরা একটু কমিউনাল, একটু মাইন্ডের, একটু কমিউনিস্ট টাইপের আর কি, যে না, শ্রমের আমরা বিশ্বাসী, আমরা কর্মে বিশ্বাসী, ভগবান বলে কিছু হয় না, কপাল বলে কিছু নেই, কপালের নাম গোপাল, এরা সেটাতেই বিশ্বাসী। এই জন্য এদেরকে বারংবার হোঁচটও খেতে হয়। এবং দ্বাদশী তিথির জাতক এবং জাতিকাদের আরেকটা সব থেকে বড় নেগেটিভ যেটা দেখেছি, এরা বাবা মায়ের সম্পত্তি থেকে হঠাৎ বঞ্চিত হয়ে যান। এবং বাবা মার সম্পত্তি থেকে বঞ্চিত শুধু না, এরা নিজেদের কর্মে একটা রাজপ্রাসাদ তৈরি করলো, আবার তারা জিরোতে চলে আসবে, জিরো থেকে আবার তাদেরকে হিরো হতে হবে। তো এই একটা বারংবার পরীক্ষা দেওয়া, এই ব্যাপারটা এদের মধ্যে খুব স্ট্রাগল একটা ফেস করতে হয়। তো দ্বাদশী তিথির জাতক এবং জাতিকাদের মধ্যে এই একটা পার্ট আমি দেখেছি। এবং যেহেতু এদের এক জায়গায় বসে কাজ ভালো না, বা এদের একটু ওই বিদ্যা দেওয়ার কাজ ভালো, গুরুগিরি করার ব্যাপারটা ভালো, ম্যানেজ করার কাজটা ভালো, কি করে মাথায় হাত বুলিয়ে একটা প্রোডাক্টকে আমার সেল করে দিতে হবে, তার ব্যাপারটা এদের মধ্যে ভালো। তাই এদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে যদি এরা কাজকর্ম করতে পারেন, আমার তাহলে মনে উন্নতি হয় করতে পারবে। এরা ভীষণ ভালো উন্নতির দিকে চলে যায়। এবং দ্বাদশী তিথির লোকেরা খুব ভালো এডিটার হতে পারেন, এরা এআই নিয়ে খুব ভালো কাজকর্ম করতে পারেন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে এরা খুব ভালো কাজ করতে পারেন, তারপরে এরা সাইবার সিকিউরিটি নিয়ে এরা খুব ভালো কাজ করতে পারে, এরা এথিক্যাল হ্যাকিং নিয়ে খুব ভালো কাজ করতে পারে। দ্বাদশী তিথিতে জন্ম খুব ভালো ক্যামেরাম্যান বা ক্যামেরা পার্সন, বা তারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে পারে দ্বাদশী তিথি যদি জন্ম হয়। তো এই একটা পার্ট কিন্তু আমি দ্বাদশী তিথির মধ্যে দেখেছি। তার কারণ কি, এরা কর্মে বিশ্বাসী, এরা এরা হার্ড লেবার দিতে পছন্দ করে, এরা প্রচন্ড লেবরিয়াস, এরা হ্যাঁ, এরা মানে থামবে না, ভাগ্যের উপর যখন ডিপেন্ড করে না, পুরো কর্মের উপরে পুরো কর্মের উপর। এবং এরা না খুব ভালো, আমি দেখেছি, গুছিয়ে কাজ করতে পছন্দ করে, স্মার্ট ওয়ার্কার। এই সমস্ত দ্বাদশী তিথির লোককে তুমি তোমার অর্গানাইজেশন নিয়ে নাও, তোমার অর্গানাইজেশনে বড় করে দেবে। তার কারণ এদের মধ্যে না ওই ছুটি নেবো, এই করব, এই সব ব্যাপার নেই, আমি কর্ম করব। এদের কাছে পরিবার পরে, আগে আমার কাজ, তারপরে পরিবার। তো এই বিষয়টার জন্য এরা কিন্তু অনেক বেশি এগিয়ে থাকে, এবং এরা অনেক স্মার্ট ওয়ার্কার হয়, এরা অনেক টেকনিক্যালি এরা অনেক সাউন্ড হয় ওয়ার্কিংয়ের দিক থেকে। এবং এরা কাজ শেখাতেও পারে, যে তোমার কাছে যদি দ্বাদশী তিথির একটা লোক, সে হয়তো খুব সিনিয়র মোস্ট তোমার অর্গানাইজেশনে, তোমার হয়তো আরও 5 জনকে তুমি রিক্রুট করলে, সেই 5 জনকে খুব তাড়াতাড়ি ঝটপট কাজ শিখিয়ে দেওয়ার একটা একটা মানে গুণ আছে টেকনিক, তার মধ্যে। গুণ তাদের মধ্যে কিন্তু থাকবে। দাদা, এবার তাহলে ত্রয়োদশী। আমরা জানি যে সমুদ্র মন্থনের 13তম দিনে মা লক্ষ্মী উঠেছিলেন, এর সাথে কোনো লিঙ্ক আছে কি? নিশ্চয়ই। এবং শুধু মা লক্ষ্মীর আগে কে উঠেছিলেন? অলক্ষ্মী উঠেছিলেন, তাই না? তার মানে লক্ষ্মী অলক্ষ্মী দুটোই এই জায়গায় মানে জড়িয়ে রয়েছে অঙ্গাঙ্গিভাবে। দেখো, ত্রয়োদশী তিথিকে আমি যদি ব্যাখ্যা করতে যাই, তাহলে আমার কোথাও না মনে হয় যে এরা প্রচণ্ড ইন্টেলিজেন্ট, ইন্টেলেকচুয়াল, অ্যাজ ওয়েল অ্যাজ এরা মা লক্ষ্মী যেখানে, তার মানে যাহা আমার লক্ষ্য তাহাই তো আমার লক্ষ্মী। তার মানে এরা লক্ষ্যে যদি স্থির থাকে, তাহলে এরা বড় জায়গায় পৌঁছে যাবে। আর ন্যাচারালি তুমি এর উত্তরটাই বলে দিলে, যে ত্রয়োদশী তিথিকে কে রুল করে যায়, বা ত্রয়োদশী তিথির মালিককে, তাহলে আমরা বলবো মা লক্ষ্মী। তার মানে কোথাও না কোথাও ফিন্যান্স আমার এখানে কিন্তু জড়িয়ে রয়েছে। এবার দেখো, ফিন্যান্স বললে তো হবে না, আমার কাছে পয়সা আছে, আমার কাছে অর্থ আছে, আমি সেই অর্থকে আমি কিভাবে কাজে লাগাবো, এটাও তো ডিপেন্ড করে কার উপরে? আমার নলেজের উপর। তার মানে ত্রয়োদশী তিথি কিন্তু ভীষণ একটা নলেজেবল তিথি। আমরা যদি ত্রয়োদশী তিথিকে আমরা দেখি, বা ত্রয়োদশী তিথির মানুষকে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে আমরা দেখব এরা ফিনান্সিয়াল নলেজ এদের মধ্যে প্রচণ্ড বেশি। আমরা দেখব শেয়ার মার্কেটে এরা প্রচণ্ড টপার, এরা ফাইন্যান্সিয়াল জায়গায় এরা টপার, এরা ব্যাংকিং সেক্টরে এরা প্রচণ্ডভাবে যুক্ত থাকে, বা এরা পোস্ট অফিস রিলেটেড যে সমস্ত কাজকর্ম রয়েছে সেই সমস্ত জায়গায় এরা যুক্ত থাকে। এবং অ্যানালিটিক্যাল পার্ট, আজকে ধরো কীরমভাবে বলা যায়, ধরো স্টার স্পোর্টসে একটা খেলা হচ্ছে,
তো আমরা দেখতাম না, আর ক্রিকেট খেলা হচ্ছে, তো 24 ওভার চলছে যা এখন গড়, তাহলে 50 ওভারে মানে অ্যাজামশন যে এই রান রেট চলে তাহলে এই স্কোর দাঁড়াতে পারে, এই রান রেট চললে এই স্কোর দাঁড়াতে পারে। তার মানে এই যে ক্রিয়েটিভিটি বা এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন কারা করবে? ত্রয়োদশী তিথির লোকেরা করবে। তার মানে ত্রয়োদশী তিথির লোকেরা যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে যদি পড়াশুনো করে তাহলে এদের জন্য একটা ভালো পার্ট। এরা যদি ফিন্যান্স নিয়ে পড়াশুনো করে তাহলে এদের জন্য ভালো পার্ট। এরা যদি কমার্স নিয়ে যদি এরা পড়াশুনো করে এদের জন্য একটা ভালো পার্ট। বিবিএ নিয়ে যদি এরা পড়াশুনো করে, এমবিএ নিয়ে যদি এরা পড়াশুনো করে তাহলে এদের জন্য একটা ভালো জায়গা আমরা দেখতে পাই। এবং আরও একটা বিষয় দেখো, আমরা মা লক্ষ্মীকে কার সাথে কানেক্ট করি? কমলের উপর বসে রয়েছে, তার মানে পদ্মের উপর, পদ্মাসনা তো বা কমলা আসনে বসে রয়েছে। তার মানে পদ্ম কি? পদ্মকে যদি আমরা বলা হয়, পদ্ম কোথায় হয়? পদ্ম হয় কিন্তু পাকে, তার মানে সব থেকে নোংরা জায়গায় পদ্ম হয়। তার মানে ভাবো, এরা অনেক গরিব ঘরে জন্মগ্রহণ করেছে বা খুব বাজে একটা সমাজে বা বাজে একটা সোসাইটিতে জন্মগ্রহণ করেছে, বাট সেখান থেকে ফ্লারিশ করার যে ক্ষমতা তা কিন্তু এদের মধ্যে রয়েছে। একটা আজকে আমরা দেখি না যে অনেক সময় যে বাবা ফুচকা বেচে বা বাবা বাজারে সবজি বিক্রি করে, কিন্তু তার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে। তার মানে দেখো, ত্রয়োদশী তিথির মধ্যে কিন্তু, আমি বলছি না যে সেটা তার সবাই ত্রয়োদশী, কিন্তু ত্রয়োদশী তিথির মধ্যে এই ক্ষমতা রয়েছে যে আজকে আমি হয়তো খুব গরিব ঘরে জন্মগ্রহণ করলাম, আমার হয়তো অর্থ নেই, বাট আমি সেখান থেকেও নিজেকে একটা ফ্লারিশেবল জায়গায় আমি নিয়ে আসতে পারি। এবং সমাজের ফিনান্সিয়াল পার্টে এদের এত ডেডিকেশন থাকে বা এদের এত বলা যেতে পারে এদের নিজেদের সেই জায়গায় এরা দেখায় যে সমাজকে এরা সংস্কারের জায়গায় নিয়ে আসতে পারে অর্থনীতির দ্বারা। আজকে যদি আমরা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে দেখি, তিনি একজন ইকোনমিস্ট। তো আজকে ত্রয়োদশী তিথির মধ্যে সেই কোয়ালিটি রয়েছে যে আমি আজকে ইকোনমিক্সের আমি একজন নোবেল জয়ী আমি হতে পারি। তার মানে এদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে। কিন্তু আমি কি বললাম, এরা প্রচণ্ড ইন্টেলেকচুয়াল, এরা প্রচণ্ড ইন্টেলিজেন্ট, বাট এদের মধ্যে না ওই সহিষ্ণুতার একটা কিন্তু অভাব কিন্তু থাকে। তার কারণ তুমি যখন সমুদ্র মন্থন বললে, তার মানে সমুদ্র মন্থন কারা করেছিল? নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুজন মিলে। আজকে যখন দানব আর হচ্ছে আজকে মানে অসুর আর হচ্ছে সুর আর অসুর, মানে সুর মানে দেব আর বাকি হচ্ছে দেবতার যারা দেবারি, তার মানে এরা দুজন মিলে চার্ন করেছে, দিয়ে সেখান থেকে কিন্তু অমৃত উঠেছে এবং সেই অমৃতর লোভে কিন্তু দেব এবং দানব দুজনেই ছিল। এবং এরা অনেক ইম্পালসিভ। দেখো আজকে শুধু ইম্পালসিভ না, যদি আজকে ধরা হয় যে তোমার সামনে সুযোগ পড়ে রয়েছে বাট তুমি সেই সুযোগকে ধরতে পারছো না, এটা কিন্তু ত্রয়োদশী তিথির একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট। তার মানে ত্রয়োদশী তিথির সামনে পড়ে থাকে অনেক কিছু, বাট তারা অনেক ইম্পালসিভ বলে তারা সেই সুযোগকে কাজে লাগাতে পারে না। এবং কৃষ্ণপক্ষের যদি ত্রয়োদশী তোমার হয়ে যায়, তার মানে সেই ইম্পালসিভ ব্যাপারটা অনেক বেশি বেড়ে যাবে। আজকে যে বাবা মারা আমার কাছে আসেন যে আমার সন্তান ত্রয়োদশীতে জন্ম, দাদা আপনি তো অনেক ভালো ভালো কথা বললেন, কিন্তু আমার সন্তান তো পড়তেই বসে না। তার মানে বুঝতে হবে যে তার কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে জন্ম, এবং তার মানে শুধু তাই নয় যে তার চন্দ্রের মধ্যে আভা কমে যাচ্ছে। রেদার শুক্লপক্ষের যে ত্রয়োদশী, তার আভা অনেক বেশি, সে অনেক বেশি সিস্টেমেটিক, সে অনেক বেশি ডিসিপ্লিনকে মেনটেন করে চলে, সে অনেক বেশি অর্গানাইজড তার লাইফে। বাট কৃষ্ণপক্ষের ত্রয়োদশী কিন্তু সে অনেক বেশি অর্গানাইজ না। তার মানে কারা বেশি পয়সা পাবে? আজকে শুক্লপক্ষের ত্রয়োদশী কিন্তু অনেক বেশি ফাইন্যান্সিয়াল জায়গায় তারা অনেক বুস্ট আপ হয়ে যাবে, কিন্তু কৃষ্ণপক্ষের ত্রয়োদশী ফাইন্যান্সিয়াল জায়গায় বুস্ট আপ হবে না। আর আমি কোন কোন জোনগুলো দেখিয়ে দিলাম, এরা কোন কোন জোনে পড়াশোনা করলে এরা ভালো কাজ করতে পারে। আর বাণিজ্যে বসতে লক্ষ্মী কথায় আছে তো, তার মানে ত্রয়োদশী তিথির লোকেরা কিন্তু বাণিজ্য করলে এরা কিন্তু জীবনে অনেক বেশি সাকসেস পাবে। ব্যবসা করতে হবে, ব্যবসায়িক টেন্ডেন্সি এদের মধ্যে যত বেশি থাকবে তত এরা বেশি লাভের জায়গায় চলে যাবে। এবং মা লক্ষ্মী, তার মানে মা লক্ষ্মী মানে আমার ডিস্ট্রিবিউশন অফ মানি, বা আমার এই যে আমি অর্থকে কোন জায়গায় খরচা করব না করব, কেন করব, তার মানে আমার এই যে নলেজ, এই নলেজটা তাদের মধ্যে কিন্তু গ্যাদার করাটা প্রয়োজন। যদি গ্যাদার করতে পারে তাহলে তারা সমাজের বড় জায়গায় পৌঁছে যাবে। কিন্তু তাদের মধ্যে সেই নলেজটা যদি না থাকে, তাদের অর্থ আসবে, তারা হয়তো বাবার সম্পত্তি পেল, বাবা হয়তো তাদেরকে ভরিয়ে দিয়ে গেল, কিন্তু দেখা গেল সব বিক্রি করতে 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 একদম তারা এসে একটা 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 মিনিমাম জায়গায় এসে থাকবে। আর ত্রয়োদশী তিথির আমি একটা জিনিস দেখেছি, এরা ভীষণ ডেডিকেটেড, কিন্তু এরা যে কাজটা করবে ভীষণ খুঁটিয়ে 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 করতে পছন্দ করে। আর ত্রয়োদশী তিথিরও আর একটা সমস্যা যেটা আমি দেখেছি সেটা হচ্ছে এরা দেখে ঠিকই, কিন্তু এরা না বলে না, এদের মধ্যে বলার ক্ষমতাটা খুব কম। এরা অর্গানাইজড ওয়েতে কাজ করবে, কিন্তু তুমি যদি এদেরকে বকুনিও দাও
তাহলে কেন তুমি যে বকুনি দিচ্ছ বা সেই যে কাজটা করছে সেই ধারাটা তোমার মধ্যেও দেবে না। তো এইটা একটা সমস্যা। কিন্তু শুক্লপক্ষের ত্রয়োদশী হলে সে কিন্তু অনেক বেশি সিস্টেমেটিক এবং সে তুমি পরে হলেও বোঝাবে। কিন্তু কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তারা কিন্তু অনেক বেশি ইন্ট্রোভার্ট, তারা অনেক বেশি গুটিয়ে থাকবে, সেটা দেখে নিতে হবে। কাজেই ত্রয়োদশী তিথি আমি তো মনে করব ভীষণ একটা কি বলবো, একটা রিচ তিথি, যার মধ্যে অনেক বেশি উপাদান আছে, যার মধ্যে অনেক বেশি তত্ত্ব রয়েছে। সেই তত্ত্বকে বা সেই গুণকে সে যদি কাজে লাগাতে পারে, তারা কিন্তু সমাজের একটা টপমোস্ট জায়গায় তারা পৌঁছে যেতে পারে। তারা যদি ব্যবসা করে, তারা ব্যবসাতেও একটা ভালো জায়গায় চলে যেতে পারে। তারা যদি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়, সেখানেও তারা ভালো কাজ করতে পারে। সে ক্ষুদ্র কুটির শিল্প হতে পারে বা বৃহৎ শিল্প হতে পারে, যাই হোক না কেন, লার্জ স্কেল ইন্ডাস্ট্রিতেও তারা অনেক বড় জায়গায় চলে যেতে পারে। শেয়ার মার্কেটে এরা অনেক ভালো কাজ করতে পারে। টেন্ডার রিলেটেড ব্যবসায় এরা অনেক ভালো কাজকর্ম করে। তো এই জায়গাগুলো আমরা দেখেছি। এবং শুধু তাই না, মা লক্ষ্মীর হাতে কি থাকে? ধান থাকে না? তার মানে এগ্রিকালচার। তার মানে ত্রয়োদশী তিথির জাতক এবং জাতিকারা তারা যদি এগ্রিকালচার নিয়েও পড়াশোনা করে, তো এগ্রিকালচারাল সেক্টরেও কিন্তু এরা অনেক বেশি একটা রিচ জায়গায় তারা পৌঁছে যেতে পারে। এবং তার থেকে এরা কিন্তু রিসার্চের দিকে নিয়ে যেতে পারে। এবং আমাদের এগ্রিকালচারের জায়গায় একটা নবজাগরণ কিভাবে হতে পারে, তারও কিন্তু এরা একটা প্রবক্তা হতে পারে। এবং শুধু তাই না, ফাইন্যান্সিয়াল জায়গাতেও রিভলিউশন এরা কিন্তু ক্রিয়েট করতে পারে। কিন্তু এরা শুধু চুপ থাকে, যেটা এদের সব থেকে নেগেটিভ কোয়ালিটি। তো এদেরকে একটু বলতে হবে। এরা যখনই বলা অভ্যেস করবে, তখন এদের যে সৃষ্টি, এদের যে ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটিটা আরও একটা লার্জ স্কেলে গিয়ে পৌঁছবে। এবং মানুষ যখন এদেরকে বুঝতে আরম্ভ করবে না যে আমার মধ্যে কি আইডিওলজি চলছে, তখন সেখানে যদি আমি কমিউনিকেট করতে পারি, তখন সে সৃষ্টির আনন্দটা অনেক বেশি মজাদার হয়। তো ত্রয়োদশী তিথির মধ্যে এই জিনিসগুলো আমি দেখেছি। ত্রয়োদশীতে যারা কাজ করছে তারা ভালো ব্যাংকের ম্যানেজার, পোস্ট অফিসের ম্যানেজার, বা একজন স্টেশন মাস্টার, বা একজন স্টেশন ম্যানেজার, বা একজন বিজনেসের একজন সিইও হয়ে যেতে পারে। তো এইরকম জায়গায় আমি এদেরকে লক্ষ্য করি। তার মানে ত্রয়োদশী নিয়ে আমাদের আর নেগেটিভ কিছু বলার নেই, শুধু ওই যেটুকু বলার সেটুকু রইল। কিন্তু বাকি ত্রয়োদশী একটা গুড কোয়ালিটির একটা তিথি। একে চার্ন করতে হবে, যেটা তুমি বললে সমুদ্র মন্থন, তার মানে তোমার মধ্যে মন্থন রাখতে হবে। এরা যত নিজেদেরকে চার্ন করবে, তত জীবনের উন্নতি টপমোস্ট করবে। লেভেলে পৌঁছে যাবে। এ গেল ত্রয়োদশী তিথি। এবার আমরা কোথায় আসবো? এবার আমরা চতুর্দশী। চতুর্দশী তিথিতে আসবো। চতুর্দশী তিথিকে রুল করে কে? চতুর্দশী তিথিকে রুল করে রুদ্রদেব। তার মানে বুঝতে হবে এর মধ্যে কিন্তু নেগেটিভ অ্যান্ড পজিটিভ হাই ডোমেনে পড়ে রয়েছে। তার মানে তোমার মধ্যে যতটা নেগেটিভ কোয়ালিটি নিয়ে তুমি জন্মালে, ততটাই পজিটিভ কোয়ালিটি নিয়ে তুমি আবার ততটাই পজিটিভ কোয়ালিটি নিয়ে তুমি জন্মেছো। এবার তুমি জীবনের কোন অধ্যায়ে পৌঁছবে? সমস্যার বিষয় হচ্ছে যে এই কৃষ্ণপক্ষের চতুর্দশী থেকে আমরা স্থিরকরণকে খুঁজে পাই। আমরা এর আগে করণ নিয়ে যখন তোমাদের সাথে আলোচনা করেছিলাম আমাদের একটা পডকাস্টে, আমরা কি বলেছিলাম? যে নাককরণ, কিংস্তগ্নকরণ, চতুষ্পদকরণ আর শকুনীকরণ, এই চারটে স্থিরকরণ। স্থিরকরণ মানে হচ্ছে যারা ফিক্সড, যারা মুভ করে না। তার মানে যদি কৃষ্ণপক্ষের চতুর্দশী হয়, তার মানে তাদের জীবন কিন্তু ফিক্সড হয়ে যেতে পারে। এদের স্ট্রাগল অনেক বেশি। কৃষ্ণপক্ষের চতুর্দশী শুক্লপক্ষের চতুর্দশীর থেকে অনেক বেশি স্ট্রাগল করবে। এদের জীবনে আমি যদি একটা মোবাইল একবার প্রচেষ্টায় কিনবো, তো এদেরকে সেই মোবাইলটাই 5বার প্রচেষ্টা করে কিনতে হবে। তার মানে আমাকে ধৈর্য ধরে রাখার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে আমার মধ্যে রাখতে হবে। যদি না রাখতে পারি, তাহলে কিন্তু আমি হারিয়ে যাব। আর এই জন্যই এরাও কিন্তু অনেক বেশি ইম্পালসিভ হয়ে যায়। ইম্পালসিভ হয়ে গেলে কি হবে? এদের মধ্যে মাথা গরম হতে আরম্ভ করে, এরা রাগ দেখাতে আরম্ভ করে। আর যখনই রাগ বা ক্ষোভে এরা ফেটে পড়ে, তখনই এদের সম্পর্কগুলো নষ্ট হতে আরম্ভ করে। আর আমরা কী নিয়ে কথা বলছি? আমরা তিথি নিয়ে কথা বলছি। চতুর্দশী তিথি যদি নিজেকে ভালোভাবে না রাখতে পারে, এরা জীবনের শেষ অধ্যায়ে এসে দেখবে এরা জীবনে প্রচণ্ড একা হয়ে পড়েছে, এদের চারপাশে সব হারিয়ে কেউ ফেলবে। নেই। তো এটা হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির একটা ভীষণ একটা নেগেটিভ জায়গা। কিন্তু কৃষ্ণপক্ষের চতুর্দশীর মধ্যে কি রয়েছে? একটা বড় জায়গাকে, কারণ এটা রুদ্রদেব না, তার মানে রুদ্রের মধ্যে সেই ক্ষমতা রয়েছে, প্রচণ্ড একটা ক্ষমতা রয়েছে। তো সেই প্রচণ্ড যে ক্ষমতা, সেই প্রচণ্ড ক্ষমতাকে তোমার মধ্যে ইনহেরিট করতে হবে, বা সেটাকে আরও বাড়াতে হবে। যদি তুমি বাড়াতে পারো, তাহলে তোমার মধ্যে কিন্তু সেই ক্ষমতা রয়েছে। কৃষ্ণপক্ষের চতুর্দশী, চতুর্দশী হোক বা শুক্লপক্ষের চতুর্দশী, এখানে রুদ্র। তা আমরা কি রুদ্রের আমরা কিন্তু নাচ দেখেছি, তাই না? ডান্স। তো তুমি দেখবে নৃত্যকলায় এরা অনেক পারদর্শী হয়। শুধু নৃত্যকলায় না, এরা মুখাভিনয়তে ভালো হয়, এরা অভিনয়তে ভালো হবে, এরা ডান্সে খুব ভালো হবে, এবং ডান্সের যে কোনো ফর্মে এরা ভীষণ ভালো হবে। এবং এরা যৌগিক ক্রিয়া করতে এরা ভীষণ পছন্দ করবে। এবং এরা অকাল্ট সায়েন্সে প্রচণ্ড ভালো কাজ করতে পারে। এরা নিজেদের চক্রকে জাগরিত করতে পারে। এবং এদের মধ্যে সুপ্ত কিছু কোয়ালিটিস আছে, যা
তোমার ওই বলে না আধ্যাত্মিকতাকে টেনে আনে, বা ওই স্পিরিচুয়াল একটা কানেকশান তাদের মধ্যে চলে আসে। তো সেই স্পিরিচুয়াল কানেকশান এদের মধ্যে প্রচণ্ড বেশি। তুমি দেখবে কৃষ্ণপক্ষের চতুর্দশী বা শুক্লপক্ষের চতুর্দশী যাই হোক না কেন, এরা অ্যাস্ট্রোলজিতে প্রচুর ন্যাক রাখে, এরা তন্ত্রমন্ত্রে এরা প্রচণ্ড প্র্যাকটিস করতে পছন্দ করে, যেমন পৈশাচিক ক্রিয়া এরা করতে পছন্দ করে, অঘোর তন্ত্র এরা ভীষণ পছন্দ করে, এরা শিবের একটা ভক্ত হয়, কিন্তু শিবের তাণ্ডব রূপকে এরা বেশি পছন্দ করে, তার কারণ এরাও লাইফে তো সেই রুদ্ররূপ। তো আবার এরা চতুর্দশীর জাতক বা জাতিকারা যদি তাদের চতুর্দশী তিথিটা যদি খুব ভালো থাকে, তাহলে এরাও কিন্তু সেই রুদ্র মানে, তার মানে সমাজের ওই ল অ্যান্ড অর্ডারকে যদি আমি ঠিক রাখতে হয়, তার মানে আমাকে রুদ্ররূপ ধারণ করতে হবে। তার মানে এরা কিন্তু সমাজের আইপিএস, আইএএস, আইএফএস, একজন এসিপি বা ডিএসপি, তারপরে অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ, এইরকম জায়গায় কিন্তু এরা নিজেদেরকে নিয়ে যেতে পারে, ডিজি হয়ে যেতে পারে, ডিজিপি হয়ে যেতে পারে, বড় বড় পোস্ট এরা কিন্তু অ্যাকোয়ার করতে পারে। কিন্তু তার জন্য তার তিথিকে প্রচণ্ড পরিমাণে গুরুত্ব দিতে হবে। এরা ভীষণ নলেজেবল, কিন্তু এদের ইমোশন প্রচণ্ড, ইগো মারাত্মক। ইগোর লড়াই যদি এদের চলে আসে, তাহলে কিন্তু এরা আস্তে 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 ওই যে বললাম, এরা একা হতে আরম্ভ করবে। তো সেই জায়গাটা আমার বলবো যে চতুর্দশীতে যদি তোমার কারো জন্ম হয়ে থাকে, যারা আমাদের এই পডকাস্ট দেখছে, তো নিজেদেরকে শ্রদ্ধাতে আরম্ভ করতে হবে, নিজেদেরকে খুব শান্তির জায়গায় রাখতে হবে। তুমি রুদ্র রূপকে পেয়েছো, তো রুদ্র রূপকে কাজে লাগাও। সেটা তোমার ওই পারিপার্শ্বিক ঝগড়া অশান্তি, কারণ আমি দেখেছি কৃষ্ণপক্ষের চতুর্দশীতে জন্ম খুব বড় ক্রিমিনাল, আমি দেখেছি তারা সমাজে নকারাত্মক কাজগুলো করতে 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 যায়, খুব বড় ডন এরা কৃষ্ণপক্ষের চতুর্দশীতে জন্ম, ক্রাইম করে বেড়ায়, সাইকোলজিক্যাল ক্রাইম করে। তো এর সব কিন্তু কৃষ্ণপক্ষের চতুর্দশীতে জন্ম যাদের, তাদের এবং তাদের যদি নেগেটিভ জোনে যদি তাদের শুক্র পড়ে থাকে, তাহলে তো মারাত্মক। এবং কৃষ্ণপক্ষের চতুর্দশীতে জন্ম, শুক্র যদি কেতুযুক্ত হয়ে কোনো জলরাশিতে বসে রয়েছে, তাহলে তো তাকে তো বিশ্বাস করা খুব চাপ, তার কারণ তার কিন্তু সাইকোলজিক্যাল থ্রিলার মারাত্মক লেভেলে পৌঁছে যেতে পারে। তো সেই জায়গা থেকেও সাবধানতা অবলম্বন করতে হবে। কৃষ্ণপক্ষের চতুর্দশীর তিথির একটা নেগেটিভ ইম্প্যাক্ট হলো যে এরা ঘুম থেকে উঠবে না, 5 দিন দাঁত মাজবে না, 7 দিন স্নান করবে না। এরা মোটামুটি ধরো শীতকাল পড়লেই এদের সঙ্গে স্নানের জলের একটা দূরত্ব চলে আসবে। আবার এদেরকে ডগ বাইটস এদেরকে প্রচণ্ড পরিমাণে করে, কারণ কৃষ্ণপক্ষের চতুর্দশীতে তোমার জন্ম তিথি যদি নেগেটিভ হয়, তাহলে তোমার ডগ বাইটস হতে হবে, তার কারণ ভৈরব এখানের সাথে যুক্ত রয়েছে। তো সেখানেও তোমাকে বুঝতে হবে যে তোমার যাদের ডগ বাইটস বেশি চতুর্দশীতে, তার মানে বুঝতে হবে আমার তিথি খুব নেগেটিভ ইম্প্যাক্টে পৌঁছে গেছে, তাহলে আমার কী ধরনের পূজা পাঠ করা উচিত, কী ধরনের আমার লাইফস্টাইল মেনটেন করা উচিত। তো এই সব জিনিসগুলোকে কিন্তু আজকে তিথি এনহ্যান্স করে। দেখো, আজকে আমরা যদি আগেই জন্মছকে চলে যাই, আমার শনি কেমন, মঙ্গল কেমন, রাহু কেমন, কেতু কেমন, আরে বাবা আমার তিথি কেমন, তিথিকেই আমি জানলাম না যে আমার লাইফকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। আজকে আমি জীবনে বড়লোক হব কিনা, আজকে আমি ভালো সোসাইটিতে থাকবো কিনা, সম্পর্ক ভালো হবে কিনা, আজকে আমার মা বাবার সাথে ভালো সম্পর্ক, বউয়ের সাথে ভালো সম্পর্ক, বাচ্চার সাথে ভালো সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, পার্শ্ববর্তী সম্পর্ক, আমার অফিসের সম্পর্ক, আমার কলিগের সম্পর্ক, আমি যেখানে ব্যবসা করছি সেখানকার সম্পর্ক, আমার ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন যেখানে রয়েছে তার সম্পর্ক। তার মানে সবটাই কিন্তু জড়িয়ে রয়েছে এই তিথির উপর। কারণ কি, তিথি তোমাকে রেসপন্সিবল জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে। তুমি জীবনে একজন স্বনামধন্য ব্যক্তি হবে কি হবে না, তা কিন্তু নির্ভর করছে তোমার তিথির উপর। তো কাজেই যদি চতুর্দশী হয়, তো আমি তো বলবো সবার আগে ভীষণ ভীষণ সাবধান। তো চতুর্দশীকে মেনটেন করতে হবে, আর চতুর্দশী তিথিতে জন্ম হলেও তাকেও কিন্তু প্রচণ্ড সিস্টেম মেনটেন করা উচিত, এবং এদেরকেও কিন্তু ভেজ খাবারের দিকে আস্তে আস্তে নিজেদেরকে নিয়ে যেতে হবে। যদিও এরা মাংস খেতে প্রচণ্ড পছন্দ করবে, আমিষ ছাড়া এরা খেতেই পারবে না। তুমি যদি শনিবার আর মঙ্গলবার এদেরকে আমিষের থালা দিয়ে দিয়েছো, তো নিরামিষের থালা দিয়েছো, তো এরা রাগারাগি করবে। তো সেই জায়গা থেকেও এদেরকে একটু সিস্টেম মেনটেন করতে হবে। যদি মেনটেন করতে পারে, তাহলে তো বুঝতেই পারছো শিবের রুদ্র রূপ, তার মানে বুঝতে পারছো এরা কোন জায়গায় গিয়ে নিজেদেরকে মানে শাসন করতে পারে, এবং সমাজকেও এরা শাসন করতে পারে। তো সেই শাসনের জায়গাও কিন্তু চতুর্দশী তিথির জন্য রয়েছে। এবার আমরা কোথায় আসবো? পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথির মালিক হলেন সোমদেব। এবার সোমদেব মানে হচ্ছে, আমরা শিবকেই তো বলছি, তাই না? শিবের আরেক নাম সোমনাথ। পূর্ণিমা মানে আমরা পূর্ণ চন্দ্রকে সেখানে দেখতে পাচ্ছি। চন্দ্রকে আমরা কোথায় খুঁজে পাই? সবার আগে শিবের মাথায় খুঁজে পাই। কেন শিব মাথায় চন্দ্রকে রাখলেন? তার মানে চন্দ্র হচ্ছে ভীষণ ফ্লাকচুয়েটিং একটা ক্যারেক্টার। আজকে আমরা কি নিয়ে কথা বলছি? তিথি নিয়ে কথা বলছি। তার মানে ওয়ানিং মুন আর ওয়্যাক্সিং মুন, এই তো দুটো নিয়ে আমরা কথা বলছি আজকে। শুক্লপক্ষের যে আনন্দ বা শুক্লপক্ষের যে চন্দ্র, তার মানে সেই চন্দ্র অনেক বেশি ফার্ম, অনেক বেশি ডেডিকেটেড, অনেক বেশি আনন্দিত, অনেক বেশি উচ্ছ্বসিত, অনেক বেশি ল্যাভিশ, অনেক বেশি পশ, রাদার দ্যান অমাবস্যা।
কারণ আমার পূর্ণিমা আর অমাবস্যা দুটোকেই ধরতে হবে। কারণ অমাবস্যা যখন আমরা আলোচনা করব তখন পিত্র চলে আসবে আমার, তার মানে অ্যানসেস্ট্রাল যে দোষ। অমাবস্যায় যারা জন্মগ্রহণ করে তারা অ্যানসেস্ট্রাল দোষ নিয়ে জন্মগ্রহণ করে, আর পূর্ণিমায় যারা জন্মগ্রহণ করছে তারা দোষ বিহীন হয়ে জন্মগ্রহণ করছে। এই জন্য পূর্ণিমায় যাদের জন্ম তুমি দেখবে তারা সাজুগুজু করতে ভালোবাসবে, তারা খেতে ভালোবাসবে, তারা ল্যাভিশ থাকতে ভালোবাসবে, তারা একটা পশ লাইফ লিড করতে পছন্দ করবে, তারা নোংরা পছন্দ করবে না বাড়ির কোনো, এবং তারা একটা জামা আজকে পরলো তো সেটা মানে এবেলা পরলো তো ওবেলা পরতে পছন্দ করবে না। এটা পূর্ণিমা তিথির কোয়ালিটি। এবং পূর্ণিমা তিথিতে যদি মেয়েদের জন্ম হয় তাহলে অত্যন্ত আনন্দিত, কিন্তু পূর্ণিমা তিথিতে যদি ছেলেদের জন্ম হয় তাহলে সেখানে কিন্তু সেই ছেলেদেরকে একটু সমস্যার মধ্যে পড়তে হবে। পূর্ণিমা তিথির মেয়েদের বিবাহিত জীবন অত্যন্ত ভালো হবে, রাদার দ্যান ছেলেদের বিবাহিত জীবন কিন্তু অনেক খারাপ হবে। কেন? এর পেছনে কারণ রয়েছে, তার কারণ মুন, তার মানে এখানে চন্দ্র মাকে বলা হচ্ছে না, তার মানে চন্দ্র অ্যাসোসিয়েটেড কার সাথে, ফিমেলের সাথে না। হ্যাঁ, আমরা তার মানে তাই বলি, সূর্যকে আমরা মেল বলি, চন্দ্রকে চন্দ্র মা ফিমেল বলি। বলি। তো হ্যাঁ, তো সেটা আবার আলাদা কথা, চান্দা মামা সেটা তো আবার আলাদা কথা, কিন্তু চন্দ্র আমরা মাই বলি। আবার যখন আমরা 27টা নক্ষত্রের, যখন আমরা এরপরে তো আসছি নক্ষত্রের আলোচনায় আমরা আসবো, যখন আমরা দেখো আমাদের মাইথোলজি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এই চন্দ্রকে আবার মাইথোলজিতে আবার কি দেওয়া হয়েছে, পুরুষের অঙ্গ দেওয়া হয়েছে। তার মানে যখন আমরা 27টা নক্ষত্রকে আলোচনা করব তখন চন্দ্র দেব, বাট আমরা কিন্তু যখন এমনি উচ্চারণ করি চন্দ্র কিন্তু দেবতা হিসেবেই উচ্চারণ করি। কিন্তু চন্দ্র কেন মা, তার মধ্যে মমতা রয়েছে। তাহলে পূর্ণিমায় যাদের জন্ম এরা অনেক ইমোশনাল, এরা প্রচণ্ড শৌখিন, এরা প্রচণ্ড কি বলবো মানে অল্প কথাতে এদের আঁতে ঘা লেগে যেতে পারে, আর সেটা এরা ছাড়বে না। এটা কিন্তু এটাও একটা ঠিক, ওই আঁতে ঘা এরা ছাড়বে না, এরা কিন্তু একটা সময় গিয়ে সেটার তারা একটা প্রমিনেন্ট জায়গায় তারা আঘাত করতে সেটা পছন্দ করবে। তো পূর্ণিমা তিথির এটা একটা মজা। বাট এরা অনেক সোবার হয়, এরা অনেক নাইস হয়, এদের ভাষা ভালো, এদের বক্তব্য ভালো। এই জন্য পূর্ণিমা তিথির লোকেরা সাধারণত দেখবে ক্রিয়েটিভ পার্টের মধ্যে ভীষণ ভীষণ পরিমাণে জড়িত থাকে। দাদা একটু জানতে চাইবো, এই যে ছেলে আর মেয়েদের ব্যাপারটা একটু তুমি বলছিলে। ওই কারণেই তো যে পুরুষের কাছে তার মানে মন, তো এই যে মন যেহেতু, তার মানে চন্দ্র মা, তাই চন্দ্র মা যখন, তার মানে মন কার মধ্যে বেশি, মায়ের মধ্যে বেশি। তাহলে মা অনেক বেশি মমতাময়ী, মা অনেক বেশি। ছেলেরা কি হয়, ছেলেদের মধ্যে একটা রাফনেস থাকে, ছেলেদের মধ্যে একটা রুডনেস থাকে, বাট মায়ের মধ্যে রুডনেস থাকলেও দিনের শেষে সে কিন্তু মাই আলটিমেট, সে কিন্তু জড়িয়ে ধরতে জানে। ছেলেরা তো জড়িয়ে ধরতে জানে না, তার কারণ ছেলেদের যে ব্যক্ত করার যে ক্ষমতা সেটা একটু অন্যরকম, সেটা একটু মেল টাইপের, সেটা একটু পুরুষালী টাইপের। আর মায়েদের মধ্যে কি থাকে, মায়েদের মধ্যে হাজার ঝগড়া অশান্তির পরেও ছেলেটা আমার, মেয়েটা আমার, মমতা। তার মানে এখানে কেন আজকে চন্দ্রকে শিব আজকে মাথায় রাখলেন, তার কারণ হচ্ছে এর মন ভালো হতে পারে, খারাপও হতে পারে, তার মানে এ খুব দোদুল্যমান একটা জায়গায় রয়েছে। পূর্ণিমায় যারা জন্মগ্রহণ করে না এরা কিন্তু দোদুল্যমান নয়, ছেলেরা কিন্তু দোদুল্যমান হয়ে যেতে পারে মেয়েদের তুলনায়, তার কারণ পূর্ণিমায় পূর্ণচন্দ্র। আজকে একটা পূর্ণিমার মেয়ে সে অনেক সুন্দর করে তার লাইফ লিড করবে, বাট একটা ছেলের যদি পূর্ণিমায় জন্ম হয় সে তার লাইফকে মানে কেমনভাবে বোঝায়, মানে ধরো আমার প্রচুর পয়সা আছে, আর আমি সেই পয়সাটা, আমার যে পয়সা আছে সেটা আমি কোথায় দেখাবো, আমি বারে গিয়ে টাকা এইভাবে ওড়াতে খরচা করবো, তার মানে এটা আমার পূর্ণিমা, তার কারণ আমি সেখানে অনেক বেশি ইগোইস্টিক। তো ছেলেদের পূর্ণিমায় জন্ম হলে ছেলেরা অনেক ইগোইস্টিক হয়, মেয়েরা ইগোইস্টিক হলেও সেই জায়গায় তারা মমতাকে ধরে রাখতে জানে, এবং এদের পূর্ণ জ্ঞান রয়েছে। পূর্ণিমা তার মানে পূর্ণ জ্ঞান রয়েছে। মায়ের থেকেই তো আমরা সব কিছু শিখি, মা আমাদেরকে ভাষা বাচন শেখায়, আমরা মা বলতে শিখি মায়ের থেকে, বাবা বলতে শিখি মায়ের থেকে, আজকে আমরা কথা বলতে শিখি কার থেকে, মাই তো আমাদেরকে শেখায়, প্রথম টিচার আমাদের মা। তার মানে এই যে টিচিং যে একটা এবিলিটি তাহলে এর মধ্যে রয়েছে, যার জন্যই আমি বললাম যে এদের মধ্যে পূর্ণ ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতাকে এরা যদি জাহির করতে পারে, মেয়েরা তো পারে, কিন্তু ছেলেরা যদি একটু চেষ্টা করে তাহলে ডেফিনেটলি তারাও কিন্তু জীবনে একটা সুন্দর জায়গা পাবে। জ্ঞানের আলো এরা আলোকিত হয় ঠিকই, কিন্তু এরা এত তাড়াতাড়ি বড়লোক হতে চায়, এত তাড়াতাড়ি ধনী হতে চায় যে এরা হাফ পথে এদের পড়াশোনাটাকে ছেড়ে দিয়ে এরা চলে আসে কোথায়, এরা ওই গান্ধীর পেছনে ছুটতে আরম্ভ করে, ভাই ওই টাকলুর পেছনে ছুটতে আরম্ভ করবে। তো সেই জায়গায় আমার মনে হয় পূর্ণ জ্ঞানকে নিয়ে, পূর্ণতা যতক্ষণ না আসছে ততক্ষণ তুমি হাল ছেড়ো না। যদি পূর্ণতা আসে তারপর তুমি হাল ছেড়ে দাও, আমার আপত্তি নেই, কিন্তু পূর্ণতা যতক্ষণ না আসছে এরা যদি না ছেড়ে হাল, তাহলে এরা বিরাট বড় জায়গায় পৌঁছে যাবে। এবং তুমি দেখবে পূর্ণিমার যারা মেয়ে তারা কিন্তু হাল ছাড়তে নারাজ। আমি এমনও দেখেছি পূর্ণিমার জন্ম মেয়েদের, কেন আমি ছেলেদের কথা বললাম তার কারণ হচ্ছে আজকে এইভাবে যদি আমি তোমাকে বোঝাই যে আজকে একটি ছেলে বিবাহ হলো, বিবাহের পর তার হয়তো স্ত্রী বিয়োগ হয়ে গেল, ছেলেটির পূর্ণিমায় জন্ম, তার হয়তো একটি সন্তান আছে, সে কিন্তু আবার
ম্যারেজ করতে পছন্দ করবে। রাদার পূর্ণিমায় জন্ম একটি মেয়ের, তার হয়তো ডিভোর্স হয়ে গেল বা তার স্বামী অকালে চলে গেলেন, কিন্তু সে কিন্তু রিম্যারেজ করতে পছন্দ করবে না। সে কিন্তু তার ওই পূর্ণতা তার ওই সন্তানের পেছনে দেবে। তো এইটা হলো পার্থক্য। তো এই ডিফারেন্সটা দিয়ে আমি হয়তো অনেকটা বোঝাতে পারলাম। তো যারা লোকেট করতে পারবে তারা লোকেট করে নেবে। তো সেই ডেডিকেশনটা মেয়েদের মধ্যে থাকে, পূর্ণিমায় জন্ম ছেলেদের কিন্তু সেই ডেডিকেশনটা থাকে না। এবং পূর্ণিমায় জন্ম ছেলেদের কিন্তু বিবাহিত জীবন স্পয়েল হয়ে যাওয়ার একটা জায়গা থাকে, যেটা কিন্তু অমাবস্যায় এবার আমরা চলে আসবো। এবার আমরা অমাবস্যা নিয়ে একটু কিছু বলি, নইলে অমাবস্যার লোক লেগে যাবে। অমাবস্যায়, যেটা অমাবস্যা মানে তো চন্দ্র আর নেই, তার মানে এখানে চন্দ্রের কোনো ক্ষমতাই নেই। অমাবস্যায় জন্ম হওয়া মানে আমি মনে করি তুমি পূর্ব জন্মের কিছু পুণ্য নিয়ে এসেছো, কিন্তু সেই পুণ্য তুমি তখনই অর্জন করতে পারবে যখন তুমি তোমার পিতৃপুরুষের নেগেটিভ কোয়ালিটিকে নষ্ট করতে 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 সেই প্লাসে তুমি আসবে। তার মানে অমাবস্যায় জন্ম হলে তোমাকে পূর্বজন্মের মাইনাস সবার আগে তোমাকে শেষ করতে হবে, তারপরে গিয়ে তোমার প্লাস শুরু হয়। এই জন্য অমাবস্যায় যাদের জন্ম হয় তারা লাইফের প্রথম ধাপ ভীষণ স্ট্রাগেল, এত স্ট্রাগেল, এবং তারা যদি ওই স্ট্রাগেলকে ধরে রাখতে না পারে তাহলে তারা অচিরে হারিয়ে যাবে, একদম হারিয়ে যাবে, মানে জাস্ট ভেসে যাওয়ার মতো। কিন্তু যারা ওই স্ট্রাগলকে অ্যাকসেপ্ট করেছে তারা কিন্তু সুন্দর একটা জায়গায় চলে আসবে, এবং এদের চুল পাকতে পাকতে বসন্ত ভালো হয়। এরা অনেক ডেডিকেটেড হয়, এরা স্পিরিচুয়ালি অনেক অ্যাক্টিভ হয়, এরা জীবন থেকে অনেক কিছু শেখে। অমাবস্যায় যদি জন্ম হয় তোমাকে অনেক কিছু হারাতে হবে, তোমাকে সবার আগে তোমার প্রিয়জন ত্যাগ করতে হবে। কেন? তার কারণ ওই যে বললাম পিতৃদোষ। তার মানে আবার আমি একটা জিনিস বলি, এটা শুনতে খারাপ লাগে কিন্তু দেখো এটা বাস্তব, যে তোমার যদি অমাবস্যায় জন্ম হয় তাহলে তোমাকে ভাই তোমার বাবা মা পরিবার ত্যাগ করে তোমাকে বেরিয়ে আসতে হবে। যতক্ষণ তুমি সেই পরিবারের সঙ্গে যুক্ত রয়েছো, এবার সেই পরিবারের যদি তুমি নেগেটিভকে না সরাতে পেরেছো তাহলে তোমার উন্নতি আটকে যাবে। এবার তুমি যদি সেই পরিবারের মায়া ত্যাগ করে তুমি যদি বেরিয়ে আসতে পেরেছো, নিজের উপর তুমি যদি কনসেন্ট্রেট করতে পেরেছো, তাহলে তোমার উন্নতি শুরু হয়ে যাবে। এবং পিতৃদোষকে খণ্ডাতে হয়। কিভাবে খণ্ডাতে হয় আজকে আর একটা টিপস আমি দেবো। সেটা হচ্ছে, আমরা তো তিথিকে গুরুত্ব দিই না, কিন্তু অমাবস্যাটাকে শেষ করি। অমাবস্যায় যারা জন্ম হয় তারা প্রচণ্ড ট্যালেন্টেড হয়, তারা প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয়। এদের মধ্যে অমাবস্যা মানে ঘোর কালো, তাহলে ঘোর কালো মানে ঘোর রহস্য, তার মানে এরা ভীষণ রহস্যময় একটা একটা পিপল হয়। বোঝা মুশকিল বোঝা মুশকিল, এদের উপরটা একরকম ভেতরটা আরেক রকম। এরা প্রচণ্ড ভাবুক, এরা প্রচণ্ড সিস্টেমেটিক, এবং এরা প্রচণ্ড ক্যালকুলেশন এদের চলতেই থাকে, কারণ এরা একটা অসীম ক্ষমতার একটা অধিকারী হয়। এজন্য এরা, এবং অমাবস্যায় যাদের জন্ম হয় তারা মোটামুটি ওই অ্যাস্ট্রোলজি সায়েন্স, অকাল সায়েন্স, তন্ত্র মন্ত্র, তারপরে সংখ্যাতত্ত্ব, তারপরে উইচক্রাফট, এর মধ্যে এরা কিন্তু আস্তে আস্তে ঢুকে যেতে আরম্ভ করে। এবং এরা ওই যৌগিক ক্রিয়া আরম্ভ করে, বা এরা যোগ, মেডিটেশন, যোগা এসব নিয়েও এরা কিন্তু একটা পারদর্শিতার জায়গায় কিন্তু এরা পৌঁছে যায়। এবং এদের মধ্যে এডুকেশনাল কোয়ালিটি অনেক হাই। কেন? এরা স্থিরকরণের আন্ডারে জন্মগ্রহণ করে। তার মানে এরা বসে কাজ করতে পছন্দ করে, বসে বসে আমি তোমাকে বুদ্ধি দেবো, তুমি সেই বুদ্ধি নিয়ে এগিয়ে যেতে আরম্ভ করো। এবং এদের মধ্যে ডিপ নলেজ থাকে। এরা যদি ঢোকে যে জিনিসের মধ্যে, সেই জিনিসে বুঁদ হয়ে যায়। কিন্তু তোমার কোয়ালিটি তোমার জন্মছকে ভালো থাকতে হবে, তোমার তিথির যে মালিক তাকে তোমার জন্মছকে ভালো থাকতে হবে। সেই জায়গা যদি থাকে তাহলে এরা একটা বড় জোনে পৌঁছে যাবে। এবার আমরা যেটা বলছিলাম, আজকে আমরা কথা বললাম পঞ্চাঙ্গের তিথি নিয়ে। এবার আমাদেরকে অনেকে এসে বলে, দাদা আমি আমার তিথিকে ভালো করব কি করে, বলে। তাহলে তিথিকে গুরুত্ব দেওয়া, দেখো তিথিকে আমরা বাঙালিরা খুব একটা বেশি গুরুত্বই দিই না। কিন্তু খুব গুরুত্ব দেওয়া উচিত। আজকের আলোচনা শুনে যতটুকু মনে হলো, তাও আজকের আলোচনাটা আমরা একটা ওই ভাষা আলোচনা, ভাষা আলোচনা, মানে আলোচনার কিছুই হলো না। যদি তুমি প্রতিপদ নিয়ে আলোচনা শুনতে চাও তাহলে একটা পডকাস্ট, দ্বিতীয় নিয়ে আলোচনা শুনতে চাও তাহলে একটা পডকাস্ট। কারণ আমি এখনো ভেতরে ঢুকলাম না, চুলচেরা বিশ্লেষণ বাকি রইল। আমি খালি বলে দিলাম কার কি হতে পারে, কি তার দেবতা, তাহলে তোমার সিস্টেম কি হতে পারে, তুমি কোন কোন জায়গা থেকে উন্নতি করতে পারো। কিন্তু এটা তো নয়। এবার আমাকে তিথিকে মেনটেন করতে হবে কিভাবে, তিথিকে পালন করতে হবে কি করে, তিথিকে আমি কি করে এনার্জাইজ করব, আমার তিথি ওয়াইজ আমার জামা কাপড়ের কি রং হবে, তিথি ওয়াইজ আমি আমার খাবার কি কি খাবো, তাহলে আমার তিথিকে আমি এনার্জাইজ করব কি করে। সবার আগে তো দেখো প্রত্যেকটা তিথির ভীষণ একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। আজকে যার প্রতিপদে জন্ম তার মানে সে প্রথম দিনে জন্ম। তার মানে তোমাকে প্রতি মাসের যে কোনো একদিন, যার যার যে তিথিতে জন্ম, যার প্রথমায় জন্ম তার মানে একজনকে খাওয়াও, যার দ্বিতীয়ায় জন্ম তার দুজনকে খাওয়াও, এবং যার যে তিথিতে জন্ম তার সেই তিথিতে ভেজ খাওয়া উচিত।
একদম, কারণ তিথি আমরা তো শনিবার আর মঙ্গলবার খাই, এগুলো না করে আমরা যে তিথিতে আমরা জন্মগ্রহণ করেছি, আমার ধরো দশমী তিথিতে জন্ম, তোমার পঞ্চমী তিথিতে জন্ম, ওর হয়তো পূর্ণিমায় জন্ম হতে পারে, তাহলে যার যে তিথিতে জন্ম সেই তিথিতে আমি কিন্তু নিরামিষ ছোবো, আমি কিন্তু আমিষ ছোবো না, পারলে নো অনিয়ন নো গার্লিক, এই অবস্থায় তুমি যদি আসতে পারো, এবং সেটা যদি সপাক হয়, তার কারণ তিথির ঊর্জা নিতে হয়। তিথির মালিককে, তিথির মালিক হলেন ভেনাস, শুক্র। তাহলে শুক্র কিন্তু তিনিও কিন্তু একজন গুরু। কাদের গুরু? তিনি কি দেবতার গুরু না দৈত্যের গুরু? দৈত্যের তিনি গুরু। দৈত্যের গুরু। তিনি কোন কুলে জন্মগ্রহণ করেছেন? দেবকুলে জন্মগ্রহণ করেছেন। নারিশমেন্ট কাদের করেন? পালন কাদেরকে করেন? দৈত্যদের। দৈত্যদের পালন করে। তার মানে আমার মধ্যে আমি জন্মেছি পজিটিভ জায়গায়, কিন্তু আমি আমি কাদেরকে আমি পালন করি? আমি নেগেটিভ কোয়ালিটিকে পালন করি। তার মানে বুঝতে হবে। আর শুক্র মানে আমরা কি জানি? শুক্র মানে বৈভব, শুক্র মানে লাক্সুরি, শুক্র মানে অর্থ, শুক্র মানে আমি আমার জীবনে কতটা পশ লাইফ কাটাবো, আমি ডুপ্লেক্সে থাকবো কিনা, আমি একটা মানে একটা হাই রাইজে থাকবো কিনা, বা আমার একটা ভালো বাড়ি হবে কিনা, দেখবার মতো বাড়ি হবে কিনা, আমার 10টা 5টা গাড়ি হবে কিনা, মহেন্দ্র সিং ধোনির মতো আমার একটা গাড়ির কারখানা হবে কিনা, বা গাড়ির একটা শোরুম হবে কিনা। তো সেটা কে দেখছে? শুক্র। তার মানে তোমার লাইফের লাক্সারি কে দেখছে? শুক্র। সেই শুক্র কি করছে? তোমার তিথিকে দেখে যাচ্ছে। তার মানে তুমি তোমার জীবনে কতটা লাক্সারি পাবে সেটা কে দেখছে? তোমার তিথি। তিথি দেখে যাচ্ছে। তার মানে ভাবো, আমরা কিন্তু সবার আগে চলে যাই জ্যোতিষের কাছে, আমার দ্বিতীয় ভাব দেখুন, আমার সপ্তম ভাব দেখুন, আমার দশম ভাব দেখুন, আমার একাদশ ভাব দেখুন। আরে বাবা, 2 দেখলাম খুব ভালো রয়েছে, 7 খুব ভালো রয়েছে, 10 খুব ভালো রয়েছে, একাদশ ভাব খুব ভালো রয়েছে, বাট তোমার তিথি তো নেগেটিভ জোনে চলে গেছে। তাহলে তুমি তোমার লাক্সারিকে পেয়েও হারিয়ে ফেলবে, বা তুমি তোমার লাক্সারি ভোগ করতে পারবে কিনা সেটাও তো একটা কোয়েশ্চেন মার্ক না? তো সেই জায়গায় তিথিকে এনার্জাইজ করাটা খুব প্রয়োজন। সবার আগে যার যে তিথিতে জন্ম সেই তিথিতে তুমি ভেজ খাও, সেই তিথিতে পারলে সপাক হয়ে যাও। যারা কর্মের মধ্যে রয়েছে, আমার দ্বিতীয়া তিথিতে জন্ম, আমি দ্বিতীয়ার দিন শুক্লপক্ষের দ্বিতীয়া আসে, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া আসে, তাহলে আমি মাসে 2 দিন আমি নিজের হাতে রান্না খাবো। অন্যের ঊর্জা, অর্থাৎ তুমি যখন রান্না করছো সেই রান্নায় তোমার ঊর্জা থাকে, তাহলে আমি অন্যের ঊর্জা সেই খাবারের মধ্যে দিয়ে নিজের শরীরের ভেতরে নেব না। তার মানে সবার আগে তিথিকে এনার্জাইজ করার এটা একটা সবথেকে ভালো একটা ট্রিপস। এবং তুমি প্রত্যেক মাসে 1জন 2জন 3জন 4জন, যার যে তৃতীয়ায় হলে 3জন, চতুর্থীতে হলে 4জন, পঞ্চমীতে হলে 5জন, ষষ্ঠী হলে 6জন, সপ্তমীতে তোমার জন্ম হলে 7জন, যদি তোমার অষ্টমীতে হয় 8জন, যদি তোমার নবমীতে হয় 9জন, যদি তোমার দশমীতে হয় 10জন, যদি তোমার একাদশী হয় 11জন, যদি তোমার দ্বাদশী হয় 12জন, যদি তোমার ত্রয়োদশীতে হয় তাহলে 13জন, যদি তোমার চতুর্দশীতে হয় 14জন, আর যদি তোমার পূর্ণিমা বা অমাবস্যায় জন্ম হয় তাহলে 15জনকে তুমি যাদের চেনো না এমন কাউকে খাইয়ে যাও। তাহলে দেখবে তোমার যে পিতৃদোষ বা তোমার যে তিথির যে এনার্জি সেটা আস্তে আস্তে একটা ঊর্জার জায়গায় পৌঁছচ্ছে, তোমার তিথি ভালো হচ্ছে, তুমি মানুষের আশীর্বাদ পাচ্ছ, সেখান থেকে তুমি আস্তে আস্তে জীবনে একটা সফলতার জায়গায় পৌঁছতে আরম্ভ করছো। কারণ আমাদের আশীর্বাদটা প্রয়োজন, আশিস কিন্তু আমাদের একটা প্রয়োজন, খুব খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। তার কারণ আমি জানি না আমি পূর্বজন্মে কি পাপ করেছি, সেই পাপ আমাকে এই জন্মে খণ্ডাতে হবে, সেটাকে মাইনাস করতে 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 আমি প্লাসে পৌঁছবো। তো বাবা, আমি তিথিকে গুরুত্ব দিই, আমার জিন ভালো হতে আরম্ভ করবে। তাহলে আমরা এখানে কি বললাম? আমরা অনেকগুলো দেবদেবীর কথা আলোচনা করলাম। তাহলে আমি সেই দেবদেবীর মতো করে চলতে আরম্ভ করি, সেই দেবদেবীর পথকে দেখো, দেবদেবী বলে কেউ নেই, নবদুর্গা। তার মানে নবদুর্গার মধ্যে যে ডেডিকেশন রয়েছে, আজকে নবমী তিথিতে বললাম যেটা, আজকে অষ্টমী নিয়ে যেটা আমরা বলছিলাম, তার মানে আমরা বাণী বসুর অষ্টম গর্ভ পড়েছি। কেন? অষ্টম গর্ভ সব থেকে উপাদেয় গর্ভ। অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ এসছেন, অষ্টম গর্ভে মহাত্মা গান্ধী এসছেন। তার মানে অষ্টম গর্ভ কিন্তু একটা বিরাট বড় জায়গা। তার মানে আমার মধ্যে কি কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিকে সবার আগে আমাকে জানা উচিত, তারপর তাকে লালন পালন করা উচিত, দেন আমার জীবনে সেটাকে কায়েম করা উচিত। যদি কায়েম করতে পারি আমি একটা বড় জায়গায় পৌঁছবো। তাহলে সেই দেবদেবীকে, সেই দেবদেবী হচ্ছে আমার একটা ধ্রুবক, অর্থাৎ তার মতো করে আমার মানে নিজের মধ্যে আমার নিজেকে তার তৈরি গুণগুলো করা। নিজের মধ্যে আনতে হ্যাঁ, হবে। তার কারণ কি, দেখো আজকে যার প্রতিপদে জন্ম তার তো অগ্নি, তাহলে অগ্নি চাইলে বিরাট বড় আকার নিতে পারে, আবার অগ্নি চাইলে বড় ছোট আকার নিতে পারে। তার মানে সে কতটা বাড়বে, তার মানে সে যদি বিরাট আকার নিয়ে নেয় তাহলে তো সব পুরো ছাই হয়ে গেল। তার মানে তার মধ্যে সেই ব্যালেন্স করার ক্ষমতাটা তার মধ্যে রাখতে হবে। তার মানে সেই অগ্নি সাপেক্ষে আমাকে সেটা বোঝানো হয়েছে, আমাকে একটা সিম্বল দেওয়া হয়েছে যে তোমার মধ্যে ভাই এই অগ্নি, এই ফায়ারি এলিমেন্ট রয়েছে, তাহলে তুমি সেই ফায়ারকে কতটা
ওঠাবে, এবং কতটা কিভাবে নামাবে, ইউজ করবে। কিভাবে ইউজ করবে, কতটা ব্যালেন্স করবে, সেটা হিসেব দেওয়া হয়েছে। আজকে নবদুর্গা নিয়ে আমি যেটা বললাম যে 1000 বছর ধরে আমার একটা যুদ্ধের পর আমি একটা অসুরকে বধ করতে পারলাম, তার মানে আমার ডেডিকেশন। আমি জীবনে হেরে যাচ্ছি, কিন্তু না, আমি আমার সহিষ্ণুতা ছাড়বো না, আমি শেষ দেখে ছাড়বো। যদি আমি শেষ দেখতে পারি, যদি আমার মধ্যে সেই ধৈর্য থাকে, তার মানে ধৈর্যের কথা বলা হচ্ছে, পেশেন্সের কথা বলা হচ্ছে। তার মানে যাদের দশমী তিথিতে, যাদের নবমী তিথিতে জন্ম, তার মধ্যে থাকবে প্রচণ্ড পেশেন্স। আজকে দশমীর কথা বললাম, তার মানে 10 দিক থেকে আমার খারাপ আসতে পারে। তার মানে আমাকে প্রচণ্ড, আমার 10 ইন্দ্রিয়কে, সতর্ক থাকতে হবে তার মানে আমাদের সবসময়। পঞ্চ ইন্দ্রিয় শুধু না, আমাদের 10 ইন্দ্রিয় তো আমরা জানি। তার মানে আমার 10 ইন্দ্রিয়কে সজাগ রাখতে হবে। যদি রাখতে পারি, তাহলে আমার জীবনে আমার কোনোদিন পতন ঘটবে না। দেখো, খারাপ সময় তো কার আসেনি? টাটা বিল্লারও এসছে, আমারও আসবে, তোমারও আসবে, প্রত্যেকের আসবে। কিন্তু খারাপ সময়কে আমরা, খারাপ সময় থেকে কিছু শিখবো এবং সেখান থেকে কিছু লেসন্স নিয়ে আমরা লাইফে একটা ইমপ্লিমেন্ট করব। সেই ইমপ্লিমেন্টটা এমন একটা জায়গায় হবে, সেটা পজিটিভ জায়গায় হবে। তো আজকে আমরা তিথি নিয়ে মোরওভার একটা আলোচনা করে গেলাম। একটা প্রশ্ন আমার রয়েছে দাদা, আমরা জন্মদিনটা পালন করি কিন্তু জন্মের তিথিটা ভুলে যাই, এটা কি ঠিক? দেখো, জন্মদিন পালন করি, জন্মতিথিটা ভুলে যাই, তুমি একদম গুরুত্বপূর্ণ একটা কথা বললে। আমার তো মনে হয় প্রত্যেকের জন্মতিথি ওয়াইজ কাজ করা উচিত। আমার মনে হয় প্রত্যেক মাসে আমাদের যার যে তিথিতে জন্ম, এবার কারো যদি পূর্ণিমায় জন্ম হয়, তার একবারই হয়তো জন্ম, তার তিথিটা মেনটেন করতে হবে। কিন্তু বাকিদের ক্ষেত্রে, বা অমাবস্যায় যাদের জন্ম, তাদের একদিনই মেনটেন করতে হবে। কিন্তু বাকিদের চতুর্দশী দুবার আসবে, ত্রয়োদশী দুবার আসবে। তার মানে দরকার পড়লে আমি প্রতি মাসে দুবার জন্মদিন পালন করব, জন্মতিথি পালন করব। আমি কেন বললাম যে সেদিনকে ভেজ খেতে? তার কারণ আমি আমার তিথিকে যদি এনার্জাইজ না করতে পারি, আমি পয়সাটা রোজগার করব কোথায়? আমরা খাটছি কেন ভাই দিনের শেষে? দুটো টাকার জন্য। আমরা সফল কখন হই? আমাদের দেশে কিন্তু সফলতার মাপকাঠি মাপা হয় কি দিয়ে? পয়সা দিয়ে। তোমার যত পয়সা আছে তুমি তত সফল। তোমার পয়সা নেই, সে 1000 জ্ঞান থাকলেও তোমার কোনো লাভ নেই। তুমি ওই পাড়ার পুজোর সেক্রেটারিও হতে পারবে না, তোমার জ্ঞান যদি থাকে। কিন্তু তোমার পয়সা আছে, তোমার কোনো জ্ঞান নেই, তুমি গবাক্ষ, তাও তুমি পাড়ার পুজোর প্রেসিডেন্ট। কেন? তোমার পয়সা আছে। তার মানে আমাদের দেশে সফলতাকে মাপা হয় পয়সা দিয়ে, অর্থ দিয়ে। তো তোমাকে তো সেই জায়গায় তো রিচ করতেই হবে। তার মানে আমি জীবনে বড় হব কতটা, তা আমার লক্ষ্যে ডিপেন্ড করছে। তার মানে সেই ত্রয়োদশী, তাই না? তার মানে যাহা আমার লক্ষ্য, তাহাই আমার লক্ষ্মী। তো সবার আগে লক্ষ্যকে ঠিক রাখতে হবে, তিথিকে প্রচণ্ড পরিমাণে গুরুত্ব দিতে হবে। আমি জানি না আজকের এই আলোচনা শুনে মানুষের কী কী ফিডব্যাক আসবে। তো আমার মনে হয় আমাদের পরের যে পডকাস্ট, তিথি নিয়ে যদি কারো কিছু জানা থাকে, এবং আমি তোমাকে বললাম যে আমরা আজকে তিথি নিয়ে আলোচনা করলাম, এরপরে আরেকটা ইন্টারেস্টিং পার্ট নিয়ে আলোচনা করব, যেটা তোমার যিনি সাউন্ড ইঞ্জিনিয়ার, তিনি আমার সাথে হঠাৎ করে বললেন যে দাদা, তিথির ক্ষণ নিয়ে কিন্তু আলোচনা হলো না। আমি ভাবলাম যে কথাটা খুব রাইট, আমরা ক্ষণটা ভুলে গেলাম। তো আমরা এরপরে তিথির ক্ষণ নিয়ে আলোচনা করব, যা আমাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমার অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণে জন্ম নয় তো, তাহলে আমার লাইফ কতটা গুরুত্বপূর্ণ। তাহলে তো আমি অষ্টমীরও কোয়ালিটি নিলাম, নবমীরও কোয়ালিটি নিলাম, তাহলে আমার লাইফ কিরম হতে পারে? এ নিয়ে একটা বিরাট বড় একটা আলোচনা আমার মনে হয় হওয়া উচিত। কিন্তু তার আগে নক্ষত্র নিয়ে আলোচনা হবে। এবং আমি কথা দিচ্ছি, যদি তুমি আমাকে ডাকো বা তোমার ভিউয়ার্স আমাকে ডাকে, তাহলে আমরা যোগ নিয়েও আলোচনা করব। 27টা যোগ, অনেক আলোচনা তোমার সাথে বাকি রয়ে গেল। তো সেগুলো আমি করব। এবং তিথি নিয়ে আরও যদি কারো কোনো প্রশ্ন শোনার থাকে বা প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট সেকশন নিশ্চয়ই তোমার খোলা থাকে, সেখানে তারা কমেন্ট করুক। আমরা নিশ্চয়ই পরবর্তীকালে তাদের মতো করে আরেকটা ভিডিও আমরা তাদেরকে উপহার দিতে পারি। এবং আমার একটা খারাপ লাগছে যে তুমি এত ভালো কাজ করছো, এখনও মানুষ সাবস্ক্রাইব করছে না, দেখছে বেশি, সাবস্ক্রাইব করছে কম। তো প্লিজ ডু সাবস্ক্রাইব। তার কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, তাই তো? এবং সঙ্গে সঙ্গীতাকে তো একটু, সঙ্গীতার সাথে আপনাদেরকে সঙ্গে থাকতে হবে, নইলে সঙ্গীতা বড় হবে কি করে? থ্যাংক ইউ সো মাচ দাদা। মানে তোমরা সঙ্গে আছো বলেই অবশ্যই এগিয়ে যাব, এই আশা থাকতে। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে ভালো থাকুন, তুমিও ভালো থাকো এবং তোমার পুরো টিম ভালো থাকুক, এই আশা করব। একদম দাদা, ভালো থেকো।